তো নবগ্রহ স্তোত্র পাঠ করবেন জয় বসাক। নবগ্রহ স্তোত্রম শোনা যাচ্ছে না? জয় বসাক বাবু, শোনা যাচ্ছে না কোনো কিছু? ওনার নেটের প্রবলেম, আর একজন করেন। স্যার এখন শোনা শ্যামপ্রসাদ। যাচ্ছে? স্যার এখন শোনা শ্যাম যাচ্ছে? হ্যাঁ বলেন তো দেখি, একটু কথা বলে নেন আগে। স্যার এখন 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 বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ, করুন। ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তরিং সর্বপাপজ্ঞপনতিহস্মি দিবাকরম দিব্যশং তুষারাভ্যং শিরদারণব সম্ভবম নমামি শশিনং ভক্ত সম্ভ্রমুকুটভূষণম নমো ধরণীগর্ভসম্ভূতম বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্तं চ লোহিতাং নমম্যহম প্রিয়ঙ্গকলিকাশ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌমং সর্বগুণপিতং নমামি শশিনং স্তূতম দেবাতনম ঋষীণাং চ গুরুং তনক্ষন্নিভম বন্দভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দমিনালবং দিক্তনং পরম গুরুম সর্বশাস্ত্রপ্রবক্তরং ভাগবং প্রণমাম্যহম নীলাঞ্জनं সমাভাসं রবিপুत्रं यमग्रजं छायामतङ्गसम्भूतं तं नमामि शनैश्वरम् अर्धकायं महाघोरचं दधिस्तविमर्दकं सिंहिकाय सुतां रुद्रतं राहुं प्रणमाम्यहम् पलाशपुष्पशङ्काशं तारग्रहविमर्दिकं रौद्रं रुद्रान्तकं क्रूरं तं केतुं प्रणमाम्यहम् एति नवग्रहस्तुत्यं सम्पूर्णम्। বাংলাদেশ নমস্কার গুরুজি। রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 11। তো আজ 21শে আগস্ট 2026 সন্ধ্যা 6টায় ক্লাস শুরু হচ্ছে। বিষয় হচ্ছে আয়ুরেখার শুভাশুভ বিচার পদ্ধতি। তো আয়ুরেখা আমাদের কোথায় থাকে? সেটি হচ্ছে বৃদ্ধাঙ্গুলির গর্ভে। আমরা আগে চিনিয়েছিলাম বা হাতে অঙ্কিত আছে আয়ুরেখা, যে ঠিক যেভাবে রাহুর ক্ষেত্রের উপর থেকে বের হয়ে একেবারে মণিবন্ধন পর্যন্ত আসবে, কখনো অর্ধেক আসতে পারে, মানে ছোট হতে পারে, আয়ুরেখা নাও থাকতে পারে। আয়ুরেখা নেই মানে তার আয়ু নেই, এটি বললে অনেক ক্ষেত্রে ভুল হবে। যে ছোট আয়ুরেখা, অল্প আয়ু, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অল্প আয়ুরেখা বা ছোট আয়ুরেখা সে কিন্তু দীর্ঘায়ু পাচ্ছে। তো আয়ুরেখায় বিশেষ করে আয়ুর ব্যাপারটাই দেখা হয়। তো আয়ু দেখতে গিয়ে যেমন আমাদের একই সঙ্গে, যেমন যদি আয়ু দেখি তাহলে জন্ম চার্টে অষ্টম ভাব, আবার লগ্ন ভাবও কিন্তু একই, প্রায় সেম। কারণ হচ্ছে শরীর, মন, মানে শরীর কষ্ট, দীর্ঘদিন অসুস্থ থাকা, দুর্ঘটনা ঘটা, কোনো অ্যাক্সিডেন্ট ঘটা, বা ধরেন বিশেষ করে কোনো বিপর্যয় যাই আসুক, এগুলো কিন্তু আয়ুর উপরেই পড়ে। দেখুন, অনেক সময় কিন্তু দেখা যায় যে একটি লোক দেখতে খুব হৃষ্টপুষ্ট, নাদুস নুদুস, কিন্তু হঠাৎ করে একটি রোগ হয়েছে অল্প, আবার বয়সও অল্প, মাত্র 30 বছর 35 বছর বয়স ধরেন, একটি মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে। হঠাৎ করে দেখবেন যে 1 সপ্তাহ 10 দিন রোগে ভুগেছে, ওনাকে মনে হচ্ছে যেন বয়স 40 হয়ে গেছে, যেন বৃদ্ধ ভাবাপন্ন হয়ে গেছে। এটি কিন্তু মনে হয়। আশেপাশে দেখলে আপনারা লক্ষ্য করবেন, তাহলে এই ধরনের লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে। তো অর্থাৎ এই যে দুরারোগ্য ব্যাধি, এগুলোও কিন্তু আয়ুরেখা থেকে বিচার করে বের করে নিয়ে আসতে হয়। যে আয়ু কমেনি, হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে মানুষটি বেঁচে আছে, কারো আয়ু দেখা যাচ্ছে 70 80 বছর 90 বছর 100 বছর বাঁচছে, কিন্তু সেই বাঁচার মতো, সেই সিংহের মতো হুংকার বা ধরুন তার কথাবার্তা, তার এগুলো নেই, সব নিয়ে পড়েছে। এটিও কিন্তু আয়ুরেখা থেকে বের করতে হবে। কথা হচ্ছে যে আয়ুরেখায় সাধারণত একটি সূত্র থাকে যে আয়ুরেখা এই পর্যন্ত থাকলে এই কয় বছর বাঁচে, এত বছর হয়তো বাঁচতে পারে। তো আয়ুরেখা শুরু থেকে মণিবন্ধন পর্যন্ত 120 বছর ধরা হয়। তো 120 বছর তো ম্যাক্সিমাম লোকই বাঁচে না।
অথচ মণিবন্ধন পর্যন্ত রেখা তো থাকে অনেক ক্ষেত্রে। তাহলে রেখা থাকতে যারা মারা যান তাদের জন্য আমরা কি করব? এটি কিন্তু একটি বিশেষ ব্যাপার, আমাদের মনে গেঁথে রাখতে হবে। তথাপিও আমাদের জানতে হবে যে আয়ু রেখার বয়সটা। কেন জানতে হবে? যে ওই আয়ু রেখার বয়স নয়, ওই আয়ু রেখা যে জমিন থেকে গেছে বা হাতের তালুর যে জায়গা থেকে গেছে, সেই জায়গার উপরেও অনেক রেখাপাত বা অনেক চিহ্ন জাতক জাতিকার জীবনে ভোগান্তি, কষ্ট বা যেটি জরাব্যাধি দুঃখদন্য বলে, এটি কিন্তু লিপিবদ্ধ থাকবে ওই আয়ু রেখার আশপাশ দিয়ে। তো এই যে আশপাশ দিয়ে লেখা থাকবে, যেমন আমরা আগে একটু দেখি যে আয়ু রেখার আয়ু বিচার আমরা কিন্তু একটি সহজভাবে বিচার করে ফেলি, যে আয়ু রেখা লম্বভাবে মণিবন্ধন পর্যন্ত যে দূরত্ব থাকে তার মাঝামাঝি একটি দাগ অঙ্কিত করলে, এখানে করি মাঝামাঝি এক ভাগ করলাম, এর মাঝামাঝি আর এক ভাগ, আর এক ভাগ। এই প্রথম ভাগ হচ্ছে 30 বছর, পরের ভাগ 60 বছর, পরের ভাগ হচ্ছে 90 বছর, তারপরের ভাগ 120 বছর। এভাবে একটি পদ্ধতি রয়েছে যে আয়ু রেখা থেকে আয়ু বিচার করা। তো রেখাটির দূরত্ব আমাদের মাপতে হবে। তো মাপার ক্ষেত্রে সর্বদা যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে হাতের চেটুর তো একটা পুরুত্ব আছে, যাকে ঘনত্ব বা পুরুত্ব বলি। এই পুরুত্ব, তাহলে চাপ দিলে কিন্তু এই পুরুত্ব কমে। এই আয়ু রেখার গোড়ায় যদি আমরা চেপে ধরি, তাহলে চেপে ধরলে কিন্তু এই পুরুত্ব কমে, তখন কিন্তু লেন্থটা বাড়ে। অনেকেই চাপ দিয়ে দেখেন যে সাধারণভাবে যা আছে, আর চাপ দিয়ে ধরলে লেন্থটা কিন্তু বেড়ে যায়, মানে লম্বা অংশটা একটু বৃদ্ধি পায়। তাহলে এটি মাপ আমরা কিভাবে দিব? তখন আমরা হাতের পুরুত্বর মাঝামাঝি অংশ পর্যন্ত নিব, যে এক অংশ সামনে আর বাকি অংশ পেছনের দিকে। তো মাঝামাঝি বরাবর যেটি থাকবে সেই বরাবর রেখার দূরত্ব তার মাঝে 4 খণ্ডে খণ্ডিত করব সমান ভাগে। তো এক এক ভাগ 30 বছর। তাছাড়া আরেকটি পদ্ধতি রয়েছে যে একটি কাল্পনিক বিন্দু অঙ্কিত করতে হবে শুক্রের ক্ষেত্রে ঠিক মাঝামাঝি বরাবর। কাল্পনিক বিন্দু মানে মনে আপনার হাতের ঠিক শুক্রের পর্বতের মাঝখানে একটি বিন্দু আঁকতে হবে। এই বিন্দু আঁকার পরে বিশেষ করে এই যে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গারের মাঝ বরাবর টান দিতে হবে। তারপর দ্বিতীয় টান দিতে হবে হচ্ছে মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের মাঝ বরাবর আর একটা টান দিতে হবে। তারপর লিটল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের মাঝ বরাবর থেকে আরেকটি টান দিয়ে এই বিন্দুতে আনতে হবে। এইবার বুধের ক্ষেত্রের নিচে মঙ্গলের ক্ষেত্র থেকে একটি টান দিয়ে বিন্দুতে সংমিশ্রণ করতে হবে। তারপর হচ্ছে চন্দ্রের ক্ষেত্র যেখানে গিয়ে শেষ হয়েছে মঙ্গলের ক্ষেত্র শুরু, সেখান থেকে একটি রেখা টেনে বিন্দুর ভিতরে নিয়ে যেতে হবে। তাহলে আমরা 1 2 3 4 5 এবং 6টি খণ্ড পাচ্ছি। দেখেন, 1 2 3 4 5 এবং 6, এই 6টি খণ্ড হচ্ছে 20 বছর করে 120 বছর। তো যদি আমরা এই খণ্ডে 20 লিখি, এই খণ্ডে এসে 40, এই খণ্ডে এসে 60, এইখানে এসে 90, ও না, 40 60, এখানে 80, 80, এখানে 100, এখানে 120 বছর। এভাবেও কিন্তু আয়ু বিচার করার একটি পদ্ধতি রয়েছে। এই বছরকে আবার বিশেষ করে এই পামিস্ট্রি বা সামুদ্রিক শাস্ত্রবিদরা এই বছরকে আবার কম বেশি করেছে কখনো কখনো। তো আমরা সেই কম বেশির দিকে আপাতত না যাই। তাহলে কিন্তু এই দেখেন আয়ু রেখার যে ভাগটা পড়েছে, অর্থাৎ আমি যে দাগটা দিয়েছি এই দাগটা কিন্তু সোজা হয়নি। তো সেক্ষেত্রে আপনাদের স্কেল নিতে হবে, স্কেল নিয়ে দাগটা দিতে হবে। যখন আমি স্কেল নিয়ে দাগ দিব এই কল্পিত বিন্দুর সঙ্গে, তখন কিন্তু প্রতিটা ভাগ প্রায় সমান হবে। এই এভাবে, এই তো দাগ দিয়ে নেবেন। নিলে তাহলে আমাদের সুবিধা কি আর অসুবিধা কি? সুবিধা হচ্ছে যে আমাদের আয়ুরেখা উপর থেকে, অর্থাৎ এই রাহুর ক্ষেত্র থেকে শুরু হয়ে নিচের দিকে নামবে, এটি হচ্ছে নিয়ম। এটি কখনো নিচের দিক থেকে উপরের দিকে উঠবে না। যদি ওঠে সেটিকে শুক্র বন্ধনী বলা যেতে পারে। শুক্র বন্ধনী না, মানে ওই মার্শাল রেখার মতো
মানে শুক্রের ক্ষেত্রেও বেষ্টিত কোনো রেখা বলা যেতে পারে। সেটি মার্শাল রেখার মতো হতে পারে, মার্শাল রেখাও হতে পারে, আবার নাও হতে পারে। তবে শুক্র ক্ষেত্রে একটি বলয় বা রিং তৈরি করে এগিয়ে যেতে পারে ওই রেখাটি। কিন্তু অবশ্যই আয়ু রেখা মানে উপর দিক থেকে নিচে নামতে হবে। তাহলে নিচে নামতে হবে। সাধারণত আমরা যেগুলো গ্রন্থে পড়ি যে আয়ু রেখার সঙ্গে শিরোরেখা যুক্ত থাকে, তাতে ছোটবেলায় স্বাস্থ্য হালকা পাতলা থাকে, এমনকি তারা বেশিরভাগ মায়ের স্নেহ ভালোবাসা বেশি পায়। আবার যখন বিযুক্ত থাকে তখন মায়ের ভালোবাসা কম পায়। আবার ছোটবেলায় একটু নাদুস নুদুস থাকে, এগুলো কিন্তু আমরা বই পুস্তকে পাই। তো আমরা বই পুস্তকের শিক্ষা আমরা দিতে চাই না, এটি আমরা আগেই বলেছি, বই আপনারা পড়ে নেবেন। তো বেশি না একটি বা দুটি হাতে লেখার বই কিনবেন, যে কোনো রাইটারের হতে পারে, কিন্তু বেশি বই পড়তে যাবেন না। বেশি গ্রন্থ পড়তে গেলে এই হাত বেচার শেখা সামুদ্রিক শাস্ত্র খুব কঠিন, এটি আমাদের মাথায় রাখতে হবে। তাহলে বুঝতে হবে যে আয়ু রেখাটি কিন্তু শুক্র বেষ্টিত। ওই যে প্রথমে বললাম যে আমাদের জন্ম প্ল্যানেটে লগ্ন ভাব দেখতে হবে, আর অষ্টম ভাব থেকে তো আয়ু দেখতেই হবে। তাহলে শুক্রের ক্ষেত্র বেষ্টিত এবং রাহুর ক্ষেত্রকে ভিতরে নিয়ে, তাহলে রাহু এবং শুক্র কে আবিষ্ট করে যে রেখাটি যায় সেটি হচ্ছে আয়ু রেখা। তাহলে রাহু আর শুক্র কি মারতে যায় মানুষকে, যার জন্য তাকে ঘিরে রাখে এই আয়ু রেখা? এটি একটি প্রশ্ন হতে পারে। অথবা দেখা যাচ্ছে হাতের তালুর বাকি অংশ, যেমন বৃহস্পতির ক্ষেত্র, এই পাশে আছে শনির ক্ষেত্র, শনির ক্ষেত্র পায় না, পায় কেতুর ক্ষেত্র, তারপরে এখানে এসে পায় চন্দ্রের ক্ষেত্র। তাহলে বৃহস্পতি, কেতু এবং চন্দ্রের ক্ষেত্রের ভিতর দিয়ে রেখাটি যায়, অর্থাৎ এক পাশে বসবাস করছে বৃহস্পতি, কেতু এবং চন্দ্র, আর এক পাশে রয়ে গেছে এর ভিতরে, গলার ভিতরে হচ্ছে রাহু। এই আঙ্গুলের গলার ভিতরে রাহু রয়ে গেছে, এটি রাহু। আর আর হচ্ছে বৃহৎ পর্বটি শুক্রে। তাহলে দেখুন, শুক্র যদি আমরা বলি রূপ, যৌবন, রস, ওই যে রস কত প্রকার, রস, ওই যে কষায়, তিক্ত, আমরা যে রসগুলো বলি। কে আবার কি করলো? রেকর্ডিং রেকর্ডিং সমস্যা নাকি? রমাইন, রমাইন মানে কি? সুব্রত বাবু একটু দেখুন তো কি হয়েছে। ঠিক আছে তো স্যার, রমা দেবনাথ মেসেজ করছে। জুমে মেসেজ করাও যায়? করা যায়। হুম, উনি হ্যাঁ হ্যাঁ, মেসেজ করছে আচ্ছা। স্যার, যে ওনার বেবি থাকার কারণে ভিডিওটা অফ রাখছে। ও আচ্ছা, তাহলে ওটি আমরা দেখবো কি করে? যাই হোক, দেখার দরকার নেই। তো যখন আমরা দেখবো যে কোথায় ছিলাম, যে শুক্র এবং রাহু। তো শুক্র এবং রাহু আমাদের, শুক্র কিন্তু সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য, যশ, খ্যাতি, প্রতিপত্তি, তাছাড়া ছয় সংখ্যার ওই যে রসের কথা বলছিলাম, ষষ্ঠ রস, আমার রসের নামগুলো মনে নেই, যদি কারো মনে থাকে তাহলে একটু বলতে পারেন। ষষ্ঠ রস হচ্ছে, কোথায় যেন আছে আমার, উম নামটা ভুলে গেলাম রে। আরে আর সব টক থেকে টক ঝাল মিষ্টি নোনতা তিতে কষা আচার। আবার বলেন, সবাই যাতে শুনে নেয়, তাহলে আমার আর আর বুঝতে হচ্ছে না। টক ঝাল মিষ্টি নোনতা তিতে এবং কষা। আচ্ছা, সুন্দর। এগুলো হচ্ছে শরীর গঠনে কাজ করে নাকি, শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেই শরীর বা দেহ, এটিকে রক্ষাকর্তা হচ্ছে বিশেষ করে শুক্র। এমনকি শুক্র দ্বারাই কিন্তু মানব সৃষ্টি, আর শুক্র যখন চলে যাবে তখনই মানুষের জীবন অবসান। এটিও কিন্তু আমরা জানি। জানি তো, জানি না? শুক্রই কিন্তু শুক্রাণু। শুক্র হচ্ছে সেই যৌন সুখ, যৌন সুখ থেকেই জন্ম নেয় পরবর্তী বংশধর। এটি শুক্র। এইবার রাহুর ভূমিকা কি? যে রাহু হচ্ছে তার ভিতরে বেষ্টন করে বসে আছে। মানুষের জীবনে যত মায়া, জন্মগ্রহণ করলেই তো মায়া হয়, জন্মগ্রহণ করার পরেই তো রহস্য, জন্মগ্রহণ করার পরেই তো জন্মেছি বিদায়, শরীর আছে, শরীর কষ্ট হবে, মন আছে, মনোকষ্ট হবে। তাহলে মনোকষ্ট, শরীর কষ্ট, যা কিছু দেবে সেটি রাহু দেবে।
যেমন আকস্মিক দুর্ঘটনা রাহু দেয়, আকস্মিক প্রাপ্তিও কিন্তু রাহু দেয়। তাহলে এই যে রাহু 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 করে আমরা যে ভয় পাই, এই ভয়ের মধ্যেও কিন্তু একটি মানে জীবনকে পার করতে গেলে, সমুদ্র পাড়ি দিতে গেলে যেমন ভিজতে হবে, বা নদী পার হতে গেলে সাঁতার দিতে হবে বা ভিজতে হবে, ঠিক তদনুরূপ রাহু কোনো না কোনো দুর্ঘটনা বা কোনো বিপর্যয় না ঘটিয়ে জীবন পার হতে দেবে না। তো জীবনে তো কিছু ঘটবে, শরীর আছে তাই শরীর কষ্ট হবে, মন আছে তাই মন কষ্ট হবে। তো মনের কষ্ট শরীর কষ্ট দুটি একসঙ্গে মিলিত হয় সেই দৈত্যগুরু শুক্র এবং রাহু, এই দুজনে মিলে ঠেকায় মূলত কি, যখন মানুষের জীবনের অন্তিম সময় আসে তখন ঠেকালে, ওই যে আমরা বলি যে মহান রাব্বুল আলামিন পাঠিয়েছে বা মহান সৃষ্টিকর্তা পাঠিয়েছেন আমাদের দুনিয়ার বুকে শুধু কিছুদিন ঘোরার জন্য বা কাজকর্ম করার জন্য। যখন উনি ডাক দেবেন তখন আমরা কিন্তু পরপারে চলে যাব। তো এই যে পরপারে চলে যাব যখন ডাক আসবে, তা পরপার কে নেবে? পরপারের মালিক হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মোতাবেক বৃহস্পতি। আর ওই বৃহস্পতিকে সহযোগিতা করে আমরা যে কথাটি বলি চিত্রগুপ্ত, মানে যিনি হিসাব নিকাশ করেন, সেই চিত্রগুপ্ত সে হচ্ছে কেতু। তো বৃহস্পতি আর কেতুই কিন্তু সহযোগিতা করে। আর চন্দ্র হচ্ছে শোকের বন্যায় ভাসিয়ে, মানে কেঁদে চোখের জল ভাসিয়ে একটা পরিবর্তন নিয়ে আসে। তখন একটা দ্বিতীয় বংশধর সৃষ্টি হয়, দ্বিতীয় প্রজন্ম তৈরি হয়, আর ওই প্রজন্মকে নিয়ে যায়। তাহলে দৈব রয়েছে, আকস্মিক নিয়ে যাওয়ার পরে পরের দিনই কিন্তু আপনি গুপ্ত হয়ে যাচ্ছেন। অর্থাৎ যখন মুখাগ্নি হচ্ছে আর মুখে মাটি পড়ছে, তখন কিন্তু আপনার যাত্রা শেষ। তো এই মুখাগ্নি এবং মাটি দুটোই কিন্তু কেতু সহযোগিতা করছে। আর চন্দ্র হচ্ছে আপনাকে ভুলে যেতে সহযোগিতা করে, চন্দ্র মনের কারক, যে ওই প্রজন্মকে এখন ত্যাগ করো, সামনের প্রজন্ম নিয়ে ভাবো। অর্থাৎ অতীত অতীত হয়ে যাক, আমরা ভবিষ্যৎ নিয়ে যাত্রা শুরু করি, এটি আমাদের ভাবায়। তাহলে আমাদের আয়ুরেখার গতিপথে আমাদের লক্ষ্য রাখতে হবে যে গতিপথে ঠিক যেভাবে আমরা ওই আগে যেমন গ্রাফ করেছি, ওই গ্রাফ অনুযায়ী আমাদের দেখতে হবে যে আয়ুরেখা চলমান বা চলতে শুরু করেছে আমাদের কার পাশ দিয়ে চলছে। শৈশবে যখন আমাদের বেশি থাকে এটা, যখন শৈশবে আমরা পার করছি, আমরা এইভাবেই আসি, এই 30-30 যেটা দেখালাম। তাহলে প্রথম অংশ দেখুন, আমাদের 1 থেকে 30 বছর বয়স পর্যন্ত রাহু নিয়ন্ত্রণ করছে, এই রাহু, আর এ পাশে বৃহস্পতি নি, তাই না? এর ভিতর দিয়ে যাচ্ছে না? যদি এই অংশটুকু বৃদ্ধাঙ্গুলির গর্ভে রাহু হয়, তাহলে 30 বছর বয়স পর্যন্ত কিন্তু রাহু এবং বৃহস্পতির অধীনে থাকতে হচ্ছে আয়ুরেখাকে। তাহলে বৃহস্পতি কি কখনো মারক হয় না? রাহু মারক হয় না? রাহু তো সরাসরি মারক হয়। আজকের মকর লগ্ন ক্লাস শুরু হয়েছে, মকর লগ্নেই তো রাহু মারক। সে ধনভাবে মারক, মারক প্রতি ধনভাবে বসে আছে। শনিও মোক্ষ মারক, শনি তৃতীয় ভাবে বসে আছে। তাহলে এই জাতকের মারতে পারে কি? অর্থ শূন্য করে। যদি ধরেন একটা লোকের অর্থ শূন্য হয়ে যায়, জীবনে কিছুই অর্থই যদি না থাকে, তাহলে সে ব্যক্তি কি করে যাবে? এটিও কিন্তু ধর্মে এক ধরনের মৃত্যুর কথা বলা হয়। যে 8 প্রকার মৃত্যুর কথা বলা হয় সমাজে, তার মধ্যে একটি কিন্তু এই অর্থশূন্যতাও একটু মৃত্যু। আর রোগ ব্যাধিতে ভোগা তো অবশ্যই মৃত্যু তুল্য। তাহলে ধনভাবে সেই মারক গ্রহ বসে আছে, এটি কিন্তু ধন দিতে আসেনি, ধন নিতে এসেছে। তো হাতে আমরা কিভাবে বুঝবো যে ধন দিতে এসেছে না নিতে এসেছে? এটি বুঝতে হবে আমাদের। তখন আমরা কি করব? আমরা দেখব বৃহস্পতির ক্ষেত্র, বৃহস্পতি তো সর্বদা শুভকারক গ্রহ, কিন্তু সর্বদা শুভকারক নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতিও কিন্তু মারক লক্ষণাক্রান্ত হলে মারক হয়। তাহলে সেটি লগ্ন সাপেক্ষে আমাদের ওই যে 12টা লগ্নের শুভাশুভ দেখিয়েছি, যার যার লগ্ন অনুযায়ী সেই অষ্টম ভাব আর লগ্নের ভাব দেখে আপনাদের মৃত্যুর ভাব বের করতে হবে, বা এই আয়ুরেখার অশুভত্ব বের করতে হবে। ষষ্ঠ ভাব থেকে ব্যাধি পীড়া, সেটিও কিন্তু আয়ুর মধ্যে পড়ে।
আবার 12 নম্বর ঘর থেকে ব্যয়, এটাও মৃত্যুর মধ্যে পড়ে। যে সব ওই যে বললাম যে ব্যয় করে একেবারে শূন্য হয়ে গেলাম, রাজদণ্ড হলো, ফাঁসির কাস্টে ঝুললো, ফাঁসির কাস্টে তো মৃত্যুই, কিন্তু যাবজ্জীবন যার কারাবাস, যে জীবনে আর কারো মুখ দেখতে পারছে না, তারও কিন্তু এক ধরনের মৃত্যু, অন্তর্ধান। আবার কেউ আছে পাহাড় পর্বতে সাধন ভজন করতে চলে যাচ্ছে একবারে গৃহ ত্যাগ করে, উনিও কিন্তু ওনার সংসারের জন্য উনি কিন্তু অন্তর্ধান হয়েছেন, অর্থাৎ উনি কিন্তু এক ধরনের জীবন রেখে চলে গেছেন। এই জিনিসগুলো আমাদের বের করার দরকার। তো এটি সামুদ্রিক শাস্ত্রে পামিস্ট্রি কিন্তু অনেক কঠিন জিনিস, আমি বারবার বলেছি। তবে যদি গবেষণালব্ধ ভাবে শিক্ষা আমাদের আগায়, তাহলে অবশ্যই আমরা কিন্তু সেটিকে শুভ দিকে নিয়ে যেতে বা শিখতে আরো সুবিধা হবে। তো যখনই বৃহস্পতির ক্ষেত্র দিয়ে, তাহলে 30 বছর আমরা পার করছি, বৃহস্পতি এবং রাহু দুই পাশে নিয়ে আয়ু রেখা চলছে। এর ভিতর যদি আয়ুর কোনো বাধার সৃষ্টি হয়, বা আয়ু রেখায় বিশেষ করে আয়ু রেখা কাটা, আয়ু রেখা ছেদ, আয়ু রেখা ভাঙ্গা, এই ধরনের কোন রকম অবস্থান যদি তৈরি হয়, তাহলে ওই বয়সে গিয়ে তার সেই জরা ব্যাধি দুঃখ দৈন্য, মানে 1 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর, 8 নাম্বার ঘর আর 12 নম্বর ঘরে যা যা আছে, এই জিনিসগুলোর কোনো না কোনো জিনিস তাকে ভোগ করতে হবে। তাহলে ভেদিক অ্যাস্ট্রোলজিতে যেমন আমরা একেবারে জিস্ট বের করে ফেলতে পারি, যে ওই ত্রিপাপ চক্র দিয়ে বা নবতারা চক্র দিয়ে, যে এই বছরে এই ঘটবে, এই নক্ষত্রের দিনে এই ঘটবে, এখান থেকেও কিন্তু চর্চা করলে আমরা অনেকটা বের করে নিয়ে আসতে পারি। কিন্তু আমরা জানি না বা আমরা করি না। আমাদের বিষয় যে মানুষ এসে বলবে যে হাত দেখুন, বা আমার ভাগ্য জানতে আসছে, এই দুটি কথা বলবে। তাহলে ভাগ্যের ভাব, সকালে ভাগ্য রেখার ক্লাস হয়েছে, তাহলে ভাগ্য রেখার ক্লাস আমরা সেই সময় সব থেকে বেশি ক্লাসে অমনোযোগী রয়েছি আজকে। আর এখন হচ্ছে আয়ু, মানুষ জানবে যে আমি কতদিন বাঁচতে পারি, সম্ভব বেঁচে থাকাটা বলুন। তো সেটি বলতে হবে, সেটির সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে আমরা শিখতেছি কিনা, শেখার দিকে আগ্রহ আছে কিনা। যদি আমরা দেখি যে এখানে আপনারা হয়তো বলতে পারেন যে স্যার তাহলে আহ এটি কি আসলে হাত দেখেই শুধু বের করা যাবে, না অন্য কোনো কিছু করা যাবে? আমাদের সুমন হাজারী নামে একজন শিক্ষার্থী ছিলেন, তিনি পরলোকগত হয়েছেন। মহান রাব্বুল আলামিন ওনাকে যেন বেহেশত নসিব করেন, এটি আমরা বলি। আমরা 21শে ফেব্রুয়ারি যে অনুষ্ঠান করেছিলাম, তখনও কিন্তু আমরা কিছু সংগ্রহ করে ওনার পরিবারকে দিয়েছিলাম। পরবর্তীতেও আমরা এই যে 12ই নভেম্বর যে অনুষ্ঠান করেছি, পরিবারের জন্য কিছু পাঠিয়েছি। আমি ব্যক্তিগতভাবে 2-1 মাস অন্তর অন্তর কিছু পাঠাই ওনার পরিবারকে। কারণ 5-এ পড়া একটা ছেলেকে পর্যন্ত পরের বাড়িতে রেখে আসছেন, পড়াতে পারেননি তার মা, মানে তার স্ত্রী, যে এত কষ্টে উনি আছেন। কিন্তু তার কিন্তু একটি হাত নেই, তার ডান হাত নেই, বাম হাত দিয়ে লেখে, ডান হাত ছিল না। তো ওই ডান হাত ছিল না, তার মানে তো তার আয়ু রেখা ছিল না, তাহলে উনি ক্যান্সারে মারা গেছেন। কিন্তু এত শক্তি ছিল যে আমার এই লাস্ট চেম্বারটা প্রায় 6 বছর আগে পাল্টানো, 5-6 বছর আগে পাল্টানোর সময় উনি এক হাত দিয়ে যে শক্তি প্রদর্শন করেছে, বা কোনো রকমে আমি যদি ঠেকাতে যেতাম, ওনার হাতের যে শক্তি, এই শক্তিটার সঙ্গে পারা যেত না। এটি কিভাবে আসে? তাহলে রেখা নেই, ওনারটা কিভাবে বিচার করব? এটিও একটি প্রশ্ন আসে। তাহলে আমরা হাতের রেখা শিখে করব কি? এটি কিন্তু বুঝতে হবে। আবার গত বছর একটি গল্প কিন্তু দিয়েছিলাম যে আমি একবার আহ, বন্ধের সময়, মানে হরতালের দিনে জরুরি কাজে আমাকে সাতক্ষীরা না ভোমরা যেতে হয়েছিল। সেখান থেকে বহু জায়গায় আমি ওই হরতালের দিন বলে বলে আমি গাড়ি পার করে নিয়ে আসছি, কিন্তু সর্বশেষ ডুমুরিয়া বাজারে এসে আমার কিন্তু আর গাড়ি পার করে দেয়নি। ওখানে প্রায় 2 ঘন্টা আমাকে আটকে রেখেছেন, এবং আটকে রেখেছেন যিনি, তার হচ্ছে ওই এক হাত নেই। তো আসলে যাদের, একটু কথা এখানে বলতে হয়, যে দেখবেন যে যাদের অঙ্গ খুত বা অঙ্গহীন কোনো অঙ্গ, বা টেরা, বা ধরুন কানা, বা ধরুন বোবা, এরা কিন্তু প্রচন্ড রাগী, প্রচন্ড ক্ষিপ্ত হয়, ক্ষিপ্র হয়। এই ক্ষিপ্রতা তাদের যে আসে, এমনকি তাদের এক্সট্রা শক্তি থাকে, যারা চোখে দেখে না, তারা কিন্তু সুন্দরভাবে রাস্তা চলছে, পায়ে জুতা পায়, কিন্তু জুতা পায়ে দিয়েও সে কিন্তু রাস্তা বুঝতে পারে। এই মহান সৃষ্টিকর্তা সেইভাবে ওনাদের শক্তি দিয়েছেন।
তাহলে সেই অনুযায়ী ওনাদের চলার সক্ষমতা দিয়েছেন, অর্থাৎ জীব দিয়েছেন তিনি, আহার দেবেন তিনি, আহারও যেমন দেবেন ওনার চলাফেরাও কিন্তু উনিই দেবেন। তাহলে স্বাস্থ্যও উনি দেবেন, কর্মও উনি দেবেন, অর্থও উনি দেবেন। তাহলে আমাদের আর তখন জ্যোতিষ শিকার এটি পার করতে করতে যখন বৃহস্পতি ধরেন আমাকে সহযোগিতা করবে, কিন্তু পরবর্তীতে যখন আমরা আসব শুক্র এবং কেতু, মানে 30 পার করে যখন 30-এর পরে 60 বছর আসব, তখন কিন্তু কেতুর শত্রু হচ্ছে শুক্র, এ কিন্তু আর সহযোগিতা দিচ্ছে না। এবার রাহু বৃহস্পতি আমরা যেটি পিছনে ফেলে আসলাম, সেটি কিন্তু বলে আর সহযোগিতা দিচ্ছে কি দিচ্ছে না সেটি কিন্তু বলিনি, কিন্তু স্রষ্টার উপর ছেড়ে দিয়ে চলে আসছি। এইবার কেতুর জায়গায় এসে আমরা আবার রাহুর জায়গায় যাব। ধরেন কেতুর জায়গায় এসে সে ছাড়ছে না, কেতুর শত্রু হচ্ছে শুক্র, একে অপরের শত্রু। কিন্তু বৃহস্পতির শত্রু রাহু নয়, আবার রাহুর শত্রু বৃহস্পতি নয়। কিন্তু আমরা বলেছি রাহু বৃহস্পতি এক গৃহে, রাহু বৃহস্পতি সম দৃষ্টি দিলে এরা গুরু চণ্ডাল দোষ হয়, গুরু চণ্ডাল যোগ তৈরি করে বা দোষ তৈরি করে। তাহলে গুরু আর চণ্ডালের মাঝখান থেকে আয়ুরেখা যাবে, এখন গুরু জয়ী হবে না চণ্ডাল জয়ী হবে? যদি চণ্ডাল জয়ী হয় তাহলে কিন্তু আপনাকে ওই সময়ের আয়ুর ফাড়া কাটানো কষ্ট রয়েছে, কারণ গুরু কিন্তু চণ্ডালের সাথে লড়াই করতে যাবে না, ব্যর্থ হয়ে নিজের জায়গায় বসে থাকবে, সে কোনো লড়াই করতে কিন্তু যাবে না। আর কেতুর এখানে যখন আসবে 30 থেকে 60 এবং 60 থেকে 90, এই যে দুই পার্ট, এই দুই পার্টের ভিতর দিয়ে যখন যাবে, তখন কিন্তু এ পাশে পুরোটাই কেতু থাকছে, এ পাশে শুক্র থাকছে। Yes? তাহলে কেতুর শত্রু কিন্তু শুক্র, সব সময় চাইবে আয়ুরেখায় ডিস্টার্ব করি, ওর জীবনে ডিস্টার্ব করি। কেতুর রোগ গুপ্ত রোগ, চর্মরোগ, যৌন রোগ, বা ধরেন যৌন রোগ তো শুক্র দেয়, চর্ম অ্যালার্জি, শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কাইটিস, মানে কেতুর যত রোগ, ওই যে কারো কথাগুলো পড়তে বলেছি, তখন বৃহস্পতির কারো কথা, রাহুর কারো কথা। এই বয়সে এসে তার কি হতে পারে? আবার এই বয়সে এসে শুক্র এবং কেতু শত্রুতা করার পরে কি ধরনের রোগ হতে পারে? শেষ পার্টে এসে কিন্তু থাকছে এক পাশে শুক্র আর চন্দ্র, এটাও কিন্তু শত্রুতা। শুক্রর দুজন শত্রু, তা হচ্ছে রবি আর চন্দ্র, চন্দ্র আর সূর্যকে সে দেখতেই পারে না। তাহলে দেখেন শুক্র এক পাশে আর এক পাশে চন্দ্র, এদের মধ্যেও কিন্তু শত্রুতা। অর্থাৎ আয়ু রেখা যে টোটাল যাচ্ছে কিন্তু কোনো মিত্রর সঙ্গে নিয়ে যাচ্ছে না। যতই আমি দেবতা বলি, দেবতাই বলেছে জন্মিলে মৃত্যু হবে, এটা অবশ্যম্ভাবী। অর্থাৎ তুমি জন্মগ্রহণ করেছো, তোমার মৃত্যুর স্বাদ পেতে হবে, এ জায়গায় কোনো সুযোগ নেই। তাহলে কি দেবগুরু বৃহস্পতি সহযোগিতা করেছে আয়ুর ক্ষেত্রে? করছে কোনো? কি করে? কি রেসপন্স করেন, কথা বলেন, কি করে কিনা? কেউ কথা বলতেছে না। যিনি জন্ম দিয়েছেন তিনিই বলছেন যে আমি জন্ম দিয়ে তোমাকে পাঠালাম, আমি তোমাকে ডাক দিব, তোমার চলে আসতে হবে। তাহলে উনি আর কি সহযোগিতা করছেন? করছেন আসলে কোনো সহযোগিতা করছেন? না করছেন না। গুরুজি, কোনো সহযোগিতা করতেছে না। যেহেতু এখানে গুরুর কথা হচ্ছে, তাহলে আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার, উনি যদি একটু কিছু বলতেন। কি বলতেন? যে ধরেন আমরা যেহেতু বয়োজ্যেষ্ঠদের আমরা কিন্তু গুরু বলি, শিক্ষকদের আমরা গুরু বলি, তো সেহেতু আমাদের এখানে সবার বয়োজ্যেষ্ঠ উনি, আবার উনি ব্রাহ্মণ পরিবারের সন্তান। তা উনি ধরেন দেবগুরু বৃহস্পতি, উনি কি এই রাহুকে ছাড় দিয়ে বা রাহু চন্ডাল নীতির সাথে লড়াই করতে যাবেন, যে তারপরে তো আয়ু রেখাকে বাঁচাবেন? আসলে উনি লড়াই করার মানসিকতা ওনার আছে কিনা দেখি ওনার কাছ থেকে একটু শুনি। ঠিক আছে ধরেন স্যার। কেউ হ্যাঁ, না, প্রেসিডেন্ট স্যার মনে কিছু নেবেন না। হ্যাঁ, বিষয় হচ্ছে না যে না ধরেন আপনার কেউ, আপনার শিক্ষার্থীরা ধরেন এই হাউজের ভিতর দিয়ে আয়ু রেখা যাচ্ছে মাঝখান থেকে, স্ক্রিনের
মাঝ বরাবর আয়ু রেখা যাচ্ছে বা যে বরাবর যাচ্ছে। এই যে আপনার শিক্ষার্থীরা আছে, কেউ গন্ডগোল করছে, কেউ মারামারি করছে, কেউ উল্টাপাল্টা কথা বলছে, কেউ ঝুট ঝামেলা করছে, তার ভিতর আপনি কি ঠেকাতে যাবেন বুদ্ধি দিয়ে নাকি হাত দিয়ে? আর আপনার ঠেকানোর দরকার কি? আপনি তো পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আবার নিয়ে যাবেন। তো এই যে নিয়ে যাবেন আর পাঠাবেন, এর মধ্য থেকে আপনার অনুভূতি কি হবে? আপনি সেটুকু ব্যক্ত করেন একটু। ঠিক আছে স্যার। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। নিউজ ফার্স্টে নমস্কার। জানতো স্যার আপনি কিনা জানি না। যাই হোক, আমি সহজভাবে আপনার বলতে চাই, আমরা যারা প্রার্থীর যে আপনার ঠিক আছে স্যার। আমি আপনাকে প্রণাম জানাচ্ছি স্যার। তো মূলত আমরা জ্যোতিষশাস্ত্রে আয়ু বিচার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আমরা ধরে থাকি। আয়ু বিচারকে মূলত আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি। যেমন অল্প আয়ু বলে থাকি, মধ্যম আয়ু বলে থাকি, আবার দীর্ঘায়ু বলে থাকি। তারপরে এই অল্প আয়ুটা আমরা 32 বছর পর্যন্ত ধরে থাকি, এবং মধ্যম আয়ুটা 60 বছর পর্যন্ত ধরে থাকি, দীর্ঘায়ুটা আমরা 100 বছর পর্যন্ত ধরে থাকি। তো আর যে কথাটা বলছিলেন যে এটা আগেই বলে ফেলছেন আপনাদেরকে, যে রাশিচক্রের অষ্টম ভাব থেকে আয়ু বিচারকে কিন্তু আপনার প্রাধান্য আমাদের দিতেই হবে। যেহেতু অষ্টম ভাব হচ্ছে যে মৃত্যুর ভাব, কাজেই এটা একটা গুরুত্বপূর্ণ আপনার মানে বিষয় বলে আমি মনে করি। আর লগ্ন ভাবকেও আপনার মানে দেখতে হবে। কারণটা হচ্ছে যে শারীরিক গঠন, স্বাস্থ্যের আপনার মানে কেমন, এটা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা করে। মানে যদি আপনার সুখে কাজ করলে তাহলে কিন্তু তার আয়ুটা বৃদ্ধি করে। তৃতীয় এবং ষষ্ঠ ভাব থেকেও আমরা জীবনের উদ্যম, এবং ষষ্ঠ ভাব যেহেতু রোগ প্রতিরোধ আপনার নির্দেশ করে, সেই জন্য ষষ্ঠ ভাবকে আয়ু বিচারে সহায়ক ভূমিকা রাখে বলে আমি মনে করি। আর অষ্টমপতির অবস্থান এবং অষ্টম ভাবের অধিপতি কোন রাশিতে এবং কোন গ্রহের সাথে যুক্ত আছে তা দেখে কিন্তু আয়ু বিচার করা প্রয়োজন। ইতিমধ্যে স্যার আপনার যেটা বলছেন সেটা আমি পুনরায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। স্যার কিন্তু অনেক কথাই আপনার মানে বলে ফেলছেন, যে আয়ু রেখা আমাদের স্টার্ট হয় কিন্তু আপনার রাহু রেখা থেকে, এবং এখানে আপনার উনি বা আমরা সবাই জেনে গেলাম যে আয়ু আপনার বিচার হচ্ছে যে 120 বছর। তারপরে মাঝখানে আপনার ভাগ করলে আপনার 60 বছর। এটাকে আমরা স্কেল দিয়ে 30 বছর, 15 বছর, 7.5 বছর এইভাবেও নিতে পারি। এই জিনিসটা আপনারা সহজে করতে পারেন। আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যে আয়ু রেখার মধ্যে ধরেন আপনার তিল থাকতে পারে, ক্রস থাকতে পারে, জাল থাকতে পারে, বিন্দু থাকতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো যেই বয়সে আপনার থাকে, সেই বয়সেই কিন্তু কোনো না কোনো দুর্ঘটনা বা কোনো খারাপ অবস্থানে জাতক চলে যেতে পারে। তো এখানে আরেকটা জিনিস লুকায়িত অবস্থায় আছে, সেটা হচ্ছে যে যে আয়ু রেখার পাশে কিন্তু একটা মার্শাল রেখা থাকে। তো এই মার্শাল রেখাটা কিন্তু যদি সম্পূর্ণ থাকে, তাহলে কিন্তু আয়ু রেখার দোষ ত্রুটিগুলো কিন্তু আপনার মানে কেটে যায়। আমরা যেটা স্যারের কাছ থেকে আপনার মানে শিখেছি, যে আয়ু রেখার আপনার দোষ ত্রুটিগুলো মার্শাল রেখা আপনার কেটে দেয়। তো সেই জন্য বলছি যে আয়ু রেখাটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা আয়ু রেখা আপনারা অবশ্যই আপনার শিখবো এবং জানবো, এবং এটা থেকে আমাদের অনেক কিছু আপনার মানে শিকার আছে। কারণ এখানে সাধারণত পেডিক্যাস্ট্রোলজি সরাসরি চলে আসে। এখানে যেমন আমরা জানি যে চর চর আপনার মানে দীর্ঘায়ু, স্থির স্থির অল্প আয়ু, ব্যাত্তক ব্যাত্তক মধ্যম আয়ু, এই আয়ু বিচারের পদ্ধতি এইভাবেই আপনার করে থাকে, এবং আরো অনেক ভাবে আপনার এটা করা যায়। তো আমরা যেটা স্যার ইতিমধ্যে আপনাদেরকে বলে গেছেন, সেখানে যে কিভাবে আপনার আয়ু রেখা
আর মানে এই যে কেতুর সাথে এক পাশে কেতু আর এক পাশে শুক্র, এবং এক পাশে আপনার চন্দ্র, আর এক পাশে শুক্র, আয়ুরেখার ঊর্ধ্বগামী রেখাগুলো অবশ্যই শুভ। তো আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন এবং শিখতে থাকুন। যে আমার তো এখানে জয়ন্ত স্যার আছে, নীরজ স্যার আছে। আমি স্যারের কথাগুলোকে একটু পুনর্চর্বণ করার চেষ্টা করেছি। আপনারা না, স্যার, কিন্তু আমি আমরা কিন্তু সরাসরি। মূল উত্তর পাইনি। আমরা মূল হ্যাঁ উত্তর স্যার। বলেছি যে দেবগুরু বৃহস্পতি যখন রাহু মারামারি করা শুরু করেছে, আপনি বললেন হ্যাঁ মার্শাল রেখা ঠেকাবে। আবার আরেকটি হ্যাঁ স্যার। বিষয় আছে, আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা মানেই শুভ। তাহলে আয়ু হ্যাঁ রেখা, স্যার। এই যে ঊর্ধ্বগামী রেখা এই হাতে এঁকেছি মানে বোঝার জন্য, তাহলে হ্যাঁ স্যার। ঊর্ধ্বগামী রেখা শুভ। এই ঊর্ধ্বগামী রেখা তো বৃহস্পতিকে খোঁচা মারছে, তাহলে রাহুর ক্ষেত্র থেকে উদিত রেখাই কিন্তু খোঁচা মারে। তাহলে খোঁচা রাইট মারলে রাইট। আপনি দেবগুরু, আপনার ডান পাশে শিক্ষার্থী আপনাকে খোঁচাচ্ছে, বাম পাশেও খোঁচাচ্ছে, আবার ডান পাশে যন্ত্রণা দিচ্ছে, বাম পাশেও যন্ত্রণা দিচ্ছে। তাহলে আপনি দেবগুরু ধৈর্য হারা হয়ে বলবেন কি না যে যা, এর আগে আজকের দিন পর্যন্ত লিখে দিলাম, মানে এই পর্যন্ত শেষ করে দেবেন কিনা, মানে আজকের ক্লাসে আয়ু শেষ, আমাদের আর আয়ু নেই, এরকম করে দেবেন কিনা। এই জন্য আপনি বয়োজ্যেষ্ঠ, তাই আপনাকে, এবং আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার, তাই আপনাকে এই ফ্লোরটা দেওয়া এখানে। তো ঠিক আছে। আহ, যেমন আমাদের জেকে দেব স্যারের কাছ থেকে একটু আসবো, যে আমরা বলেছি যে আয়ুরেখা থেকে সব জায়গায় সব গ্রন্থে লেখা আছে যে আয়ুরেখার ঊর্ধ্বগামী রেখা ভাগ্য রেখার সমান ফল দেয়। এটি কিন্তু রয়েছে, ঊর্ধ্বগামী রেখা মানে শুভ। তাহলে কথা হচ্ছে যে ওই সকালে যেমন বলছিলাম যে কানে আঙ্গুল দিলে কিন্তু কানে আরাম পায়, আঙ্গুল পায় না। তাহলে রাহুর ক্ষেত্র থেকে বা রাহুর ক্ষেত্র টাচ করে, অনেক সময় রাহুর ক্ষেত্রে ভেদ করে ঊর্ধ্বগামী রেখা কিন্তু উঠে। তাহলে এই যে উঠে বৃহস্পতিকে খোঁচা দিচ্ছে, তাহলে এই রেখা কি বৃহস্পতিকে সুন্দর দৃষ্টিতে দেখবে কি দেখবে না? আবার পরেরটা ধরেন যে শনির ক্ষেত্রে খোঁচা দিচ্ছে এইটা, তাহলে শনি কি এই আয়ুকে সহযোগিতা করবে কিনা? শনি কিন্তু মারে না, মরার মতো ফেলে রাখে সর্বদা, এটাও আমরা কিন্তু শিখেছি হ্যাঁ। যে শনি হুম। কষ্ট, ক্লেশ, ঘাত প্রতিঘাত, ঝড় ঝঞ্ঝা সবকিছু দেবে, কিন্তু মরার মতো ফেলে রাখবে, সরাসরি মারক হয় না। রাইট। তবে শনি আবার কিছু কিছু ক্ষেত্রে মকর লগ্নে যেমন শনি মারক, কিন্তু মারক হতে গেলেও সে একটু রয়ে সয়ে মারে, ধরেন জ্বালা যন্ত্রণা দিয়ে মারবে। যার জন্য শনির প্রধান গুণ ধরা হয় বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়, মানে এইগুলো আগে ঘটিয়ে সতর্ক করে। তাহলে আমরা সেখানেও বলছি যে আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা কেতুর ক্ষেত্র থেকে শনির ক্ষেত্রে যাচ্ছে, সেটি শুভ। তাহলে এই শুভটা আসলে কোন হাতের শুভ, কেন শুভ, এটি বলা হয়, এটি জেকে দেব স্যার যদি একটু বলতেন নমস্কার আপনার স্যার। সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে। এখানে আয়ুরেখা থেকে যখন কোনো একটা রেখায় বৃহস্পতি ক্ষেত্রে উঠবে, আয়ুরেখা থেকে যে কোনো একটা, স্যার যেমনটা বলছেন যে আয়ুরেখা হচ্ছে যে কোনো স্থান থেকে উঠুক না কেন, সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী রেখা যখন হবে সেটা উন্নতি রেখা বলা হয়, এবং উন্নতি ব্যক্তির হবেই। তো সেক্ষেত্রে যখন রাহুর ক্ষেত্র থেকে ওঠে, আয়ুরেখার একটা নাম আছে জীবন রেখা। আমরা জীবন রেখা যদি এটাকে বলি, তাহলে বিচার করতে বা প্রেডিকশন করতে আমাদের জন্য একটু সুবিধা হবে, শব্দটা জাস্ট চেঞ্জ করে দেবো আমরা, তাহলে আমাদের প্রেডিকশন করতে সুবিধা। কিরকম সুবিধা হবে? আমরা যখন জীবন রেখা বলবো, তাহলে আমরা দেখবো যে উন্নতি রেখাটা মানে রাহুর ক্ষেত্রতে যেটা উঠছে, সেটা আমরা ধরে নিলাম এখানে 18 বছর বয়সে এই রেখাটা উঠছে। তাহলে 18 বছর রেখা বয়সে তার জীবনে উন্নতি হবে, এটা হচ্ছে প্রথম প্রেডিকশন। এবার উন্নতিটা কোন পথ দিয়ে আসবে? বৃহস্পতির ক্ষেত্রে যেহেতু গেছে, তাহলে কি আসবে? আর্থিক পথ দিয়ে আসবে, মানে বৃহস্পতি অর্থের কারক, অর্থের দিক দিয়ে আসবে। বৃহস্পতি জ্ঞানের জ্ঞানের দিক দিয়ে আসবে। বৃহস্পতি কিন্তু বংশের কারক, তার বংশগত মানে বিজ্ঞজনের সহযোগিতা তার কিন্তু আর্থিক উন্নতি আসবে। তারপরে আপনার বৃহস্পতি হচ্ছে গুরুর কারক, গুরুস্থানীয় কোনো ব্যক্তির সহযোগিতায় তার আর্থিক উন্নতি আসবে। এটা কখন হবে? এবং এই যে ধারাটা যেই বয়সে শুরু হবে, ধরেন এটা 18 বছর বয়সে আছে, 18 বছর বয়সে এটা শুরু হবে, কিন্তু সমগ্র জীবন মানে জীবন ভর এটা আছে, এই সাপোর্টটা কম বেশি থেকে যাবে, এটা নষ্ট হবে না, যেহেতু এটা জীবন রেখা, মানে জীবন ভর এটার সাপোর্টটা থাকবে। এখন যদি ওই রেখার আবার আপনার আরেকটু নিচের থেকে
এটা আয়ুরেখার থেকে গিয়ে আপনার শনির ক্ষেত্রে গেল। তো এইটা নির্দেশ করছে কি, শনি এদিকে হচ্ছে শুক্র, আয়ুরেখার হচ্ছে যে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে শুক্র গ্রহ। তো শুক্র গ্রহ হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক। তো এবার আপনার হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধি আপনার দেবে, যেহেতু উন্নতি, মানে জীবন ভর আপনাকে সুখ শান্তি সমৃদ্ধি দেবে, উন্নতি দেবে এই জায়গাটায়। And কিভাবে দিবে? গেল শনির ক্ষেত্রে। তো শনি কখন দেয়? শনি বিলম্বে দেয়। শনি কিভাবে দেয়? শনি হচ্ছে আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে দেয়, হার্ডওয়ার্কের মাধ্যমে দেয়, শৃঙ্খলা জীবনে মেনে চলার মাধ্যমে, ডিসিপ্লিনের জীবন যারা করে আহ, অতিবাহিত করে তাদেরকে দেয়। যদি সেটা আপনার রবির ক্ষেত্রে যায়, রবি হচ্ছে ক্রিয়েটিভিটি, মান সম্মান যশ পিতা। স্যার আপনি মিউট করা আছে স্যার, স্যার আপনি মিউট করা আছে। স্যারের সাথে সাথে আমি একটু কথা বলি, যেমন আপনারা অনেকটা প্রশ্ন করতে পারেন না, যে দেখা যাচ্ছে শ্রমের মাধ্যমে ভালো থাকবে, তাহলে যারা ব্যায়াম করে, যারা বিশেষ করে কষ্টের কাজ করে, তারা বেশি দিন বাঁচবে। এটা কিন্তু বলে যে হ্যাঁ, ব্যায়াম ট্যায়াম করুন, স্বাস্থ্য ভালো রাখুন, দেখবেন বেশি দিন বাঁচবেন। কিন্তু শনি বলছে কি, যে কয়দিন আপনি বাঁচবেন আয়ু কিন্তু সেই স্রষ্টা দিয়ে রেখেছেন, কিন্তু যে কয়দিন বাঁচবেন উনি একটু সুস্থ সবল থেকে বাঁচবেন, এই কষ্টটা দেয় শনি, দিয়ে দিক নির্দেশনা দেয় যে তুমি সঠিক পথে চলো, দিকভ্রষ্ট হয়েও না। কিন্তু এটি বুঝবে কি করে? এখানে আরো একটু দেখেন, আমরা কথা বললে কেমন বোঝা যায়, সেটি হচ্ছে আয়ুরেখার ঊর্ধ্বগামী রেখা মানে শুভ। স্যার যেটি বলেছেন বৃহস্পতির ক্ষেত্রে যাবে, অবশ্যই প্রজ্ঞায় মারলে মারতে পারে, কিন্তু জ্ঞান প্রজ্ঞায় বা নেতৃত্বে মারতে পারে, এটি বা অর্থে মারতে পারে, স্যার যেটি বলেছেন। কিন্তু কোন রেখাটা বৃহস্পতির দিকে আয়ুরেখার ঊর্ধ্বগামী রেখা শুভ, শুভ এবং শুভ, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, কিন্তু কোন ক্ষেত্রে অশুভ, ওই প্রজ্ঞায় জ্ঞানে মারতে পারে, সেই জায়গাটুকু শুধু চিনে রাখলে জীবন ভর লাগবে, এই একটি কথা। সেটি হচ্ছে আয়ু রেখার ভিতর থেকে উঠেছে, সেই রেখার কোনো অংশ শুক্রের ক্ষেত্রে, রাহুর ক্ষেত্রের ভিতর ঢুকেছে কিনা। যত ঊর্ধ্বগামী রেখা উঠেছে, সেই ঊর্ধ্বগামী রেখা যদি শুক্রের ক্ষেত্রে বা রাহুর ক্ষেত্রের ভিতরে মাথা প্রবেশ করে, ওই রেখা তখন অশুভ হয়ে যায়। তখন হচ্ছে আপনি দেবতাকে সুড়সুড়ি দিচ্ছেন, দেবতাকে খোঁচাচ্ছেন, যশকে খোঁচাচ্ছেন, শনিকে খোঁচাচ্ছেন। তখন কিন্তু প্রত্যেকের হাত এভাবে বৃদ্ধাঙ্গুলি চাপ দিন, এইভাবে, এভাবে চাপ দিন, এভাবে মিলান, এই এই দুই আঙ্গুল এভাবে মিলান, আর এভাবে চাপ দিন। দেখেন যে আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা প্রত্যেকের কম বেশি দুই একটা রেখা আছে, কিন্তু কোন রেখা যদি এই আয়ুর এই পার্টে, অর্থাৎ শুক্র রাহুর পার্টের ভিতরে প্রবেশ করে, সেই ঊর্ধ্বগামী রেখা কিন্তু আপনাদের জন্য ঘাতক। ওই সূক্ষ্ম জায়গাটুকু আপনাদের চিনতে হবে। এমনকি আয়ুরেখার গর্ভের ভিতর ঢুকে আছে, অনেক সময় দেখছি যে শুক্র এবং রাহুর ভিতর ঢোকেনি, কিন্তু আয়ুরেখার গর্ভে ঢুকে গেছে, ওটিও কিন্তু ওই ঊর্ধ্বগামী রেখা আর শুভ ফল দেবে না। হ্যাঁ জেকে দেব স্যার, পরেরটা রবির ক্ষেত্র। এবার রবির ক্ষেত্রে যে রেখাটি হ্যাঁ, গেছে, এবার উন্নতি রেখা যখন আপনার রবির ক্ষেত্রে যাবে, তখন স্বাভাবিকভাবে এটা মানে 90% সম্ভাবনা থাকে সেটা আপনার শুক্রের যে স্থান সেই বরাবর থেকে এটা উত্থিত হবে আর কি। তবে রাহুর ক্ষেত্র থেকে যে উঠবে না এরকমটা না, তবে শুক্রের ক্ষেত্র থেকে এরকমটা হবে। কিন্তু রাহুর ক্ষেত্র থেকে যদি উঠে, সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রহণ দোষের একটা ব্যাপার চলে আসতে পারে। আর যখন আপনার হচ্ছে এই শুক্রের ক্ষেত্র থেকে উঠবে, ওইখানে তখন গ্রহণ এই দোষের রবি জায়গায় এবং একটু স্যার শুক্রের একটু 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 গ্রহণযোগের জায়গায় একটু থামাই দিই। যেমন দেখেন, আমার কিন্তু রাহুর ক্ষেত্র হ্যাঁ স্যার, থেকে উঠে রবির ক্ষেত্রে গেছে। দেখেন হ্যাঁ স্যার, এই যে হাতটা কিভাবে ধরতে হবে, এই এই ঠিক এইভাবে একটু কাত করুন, যদি দেখা যায়। হ্যাঁ স্যার, দেখেন হ্যাঁ দেখা গেছে। যাচ্ছে স্যার। তাহলে হ্যাঁ এই স্যার, যে রাহুর ভিতরের ক্ষেত্র থেকে রেখা গিয়ে তারপরে আমার রবির ক্ষেত্রে গেছে, এই হ্যাঁ এটি স্যার, যদি আয়ুরেখার উপর থেকে ওঠে, মানে আয়ুরেখার উপর থেকে গিয়ে রবির ক্ষেত্রে যায়, তখন সেই রেখাটি শুভ হবে। কিন্তু কোনো ক্রমে যদি ভিতরে প্রবেশ করে, সেটি শুভ হবে না। তার জীবনে যে মানে কয়টা যেটা মাথায় মানে বাজ দিয়েছে, জীবনটাকে ক্রস করে যদি স্যার যেটা রাহুর আপনি অভ্যন্তরে বলতে চাইছেন, পৌঁছে যায়, শুক্রের অভ্যন্তরে মানে পৌঁছে যায়। রাহুর আয়ু রেখার ভিতর ভাগ থেকে, মানে শুক্র অভ্যন্তর থেকে যে রেখা আয়ু রেখাকে কেটে রবির দিকে যাচ্ছে, সেটা কখনোই শুভ হচ্ছে না। শুধু রবির দিকে না, বৃহস্পতির ক্ষেত্রেও যেটা যে কোনো যাচ্ছে দিকে। সেটাও শুভ নয়,
শনির ক্ষেত্রে যাচ্ছে সেটাও শুভ নয়, রবির ক্ষেত্রে যাচ্ছে সেটাও শুভ নয়, বুধের ক্ষেত্রে যাচ্ছে সেটাও শুভ নয়, তাইলে তো কোনোটাই আমরা শুভ এটা নয়। ধরতে পারি স্যার, আমরা ধরতে পারি স্যার সেটা ঊর্ধ্বগামী রেখা না, সেটা আয়ু রেখাকে কেটে দিচ্ছে, হ্যাঁ, কেটে দিয়ে বের হয়েছে, মানে গোড়ার বের হয়ে মূলটা যাচ্ছে। শুক্র এবং রাহুর ভিতরে ঢুকে আছে। যদি ঢুকে থাকে বুঝতে পারছি। আমরা একবারে বলবো ওই রেখাটি শুভ নয়, কিন্তু এটি আমরা ধরতে এটা পারি না। এটা আমরা উন্নতি রেখা বলবো না স্যার। হ্যাঁ, এটা তো স্যার আমরা উন্নতি রেখা বলবো না এরকম হ্যাঁ, রেখাটাকে। এই পার্থক্যটা হচ্ছে গ্রন্থ পড়ে যখন বুঝবেন তখন গ্রন্থে কিন্তু আঁকা থাকে, আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা দেখানো থাকে, এটি হচ্ছে শুভ রেখা। তখন আমরা ভুল করি যে জীবনের উন্নতির ক্ষেত্রে আমরা যেটি বলি সেটি মেলে না। তার জন্য যখনই আপনারা কারো হাত দেখবেন, প্রথম হচ্ছে এই বৃদ্ধাঙ্গুলি ধরে চাপ দেবেন। প্রথম কথা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি ধরে চাপ দিয়ে আয়ু রেখাটা পরিপূর্ণরূপে চিনে নেবেন। তারপরে এটি চাপ দিয়ে দেখবেন যে এই দুটি আঙ্গুলকে মিলিত করবে, করে দেখবেন যে আমার ভাঁজগুলো স্পষ্ট দেখা যাবে। পরবর্তীতে এই আঙ্গুল মেলাবেন, আবার দেখবেন, এই আঙ্গুল মেলাবেন, আবার দেখবেন, আর এই আঙ্গুল মেলাবেন। এই আঙ্গুলের সঙ্গে আপনি নিজে নিজে ধরবেন, মানে তার হাত তো আর সে ধরিয়ে দেবে না, আপনি ধরবেন এভাবে, আপনি এভাবে ধরবেন, আপনি এভাবে ধরবেন, আর আপনি এভাবে ধরবেন। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, জেকে দেব স্যার হয়তো প্রশ্ন করবেন, বা নীরজ স্যার করবেন, নীরজ স্যার চৌকস মানুষ, নীরজ স্যারই বেশি করার কথা। আর জেকে দেব স্যার হচ্ছে শাস্ত্র ভেঙে দিতে পারেন ভালো। তো নীরজ স্যার প্রশ্ন করবেন যে স্যার আপনি যে ভিডিওতে যে হাতগুলো নিয়ে ভিডিও করেন, ওইগুলোর ক্ষেত্রে কি আপনি আঙ্গুলে এইভাবে চাপ দেন নাকি? কি করে দেন এই চাপটা? এটা মনে হয় নীরজ স্যারের মনের মধ্যে গুনগুন করতেছে, আমার মনে হয়, যা মনে হলো তাই বললাম। কিন্তু যখন আমি হাতটাকে ছোট মোবাইলের পর্দা থেকে বড় স্ক্রিনে যখন নেই, আর বড় স্ক্রিনে নিয়ে আমি যখন মাউস থেকে দাগটা দেই, তখন কিন্তু ওখানে অনুধাবন করতে পারি, আমি বুঝতে পারি। এই বুঝতে পারাটা হচ্ছে আপনাদের চর্চা করতে করতে বুঝতে পারা। দেখে দেব স্যার, আপনার জায়গায় ঠিক ছিলেন, বলেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আহ, আয়ু রেখা থেকে যে রেখাটা আপনার হচ্ছে বুধের ক্ষেত্রে যাবে, হ্যাঁ। ঊর্ধ্বমুখী যে রেখাটা, সেটা কিন্তু একটা আপনার মঙ্গলের রেখাকে কর্তন করে বুধের ক্ষেত্রে যাবে, সেটা কিন্তু আপনার হচ্ছে ব্যবসা রেখা হয়ে যাবে। না স্যার, এটা তো বুধের স্বাস্থ্য ক্ষেত্রে রেখা হয়ে যায়। ভাগ্য রেখা টাচ করে উঠলে হ্যাঁ, ব্যবসা ভাগ্য রেখা রেখাতে হবে, গেলে স্যার, হ্যাঁ। আয়ু রেখা টাচ করলে হ্যাঁ স্বাস্থ্য স্যার, রেখা হয়ে এই যাবে। স্বাস্থ্য রেখা হয়ে তবে যাবে। স্বাস্থ্যের পরে হ্যাঁ, নির্ভর স্বাস্থ্য করবে রেখা ওটি। হয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, এখন এই যে ব্যবসা বাণিজ্য থেকে উন্নতির ব্যাপারটা, সেটা শুধুমাত্র ওই রেখার দিয়ে আপনার সঠিক সিদ্ধান্তে পৌঁছা যাবে না। এখানে দেখতে হবে শুক্রের ক্ষেত্রটা ভালো হচ্ছে কিনা। যদি শুক্রের ক্ষেত্র ভালো থাকে, যেহেতু আয়ু রেখাকে শুক্র রিপ্রেজেন্ট করে, সেক্ষেত্রে আপনার হচ্ছে স্বাস্থ্যগত বিষয় ভালো থাকবে। যদিও আপনার হচ্ছে আয়ু রেখার থেকে কোনো রেখা আপনার ভাগ্য রেখা মঙ্গলের রেখা কেটে গিয়ে যখন বৃহস্পতির ক্ষেত্রে যায়, স্বাস্থ্যগত উন্নতির ব্যাপারটি নির্দেশ করে, তথাপিও এক্ষেত্রে শুক্রের ক্ষেত্রটা দেখতে হয়। তো স্যার এই যতই ক্ষেত্রে শুক্রের ক্ষেত্রে দেখি, যাতে হচ্ছে, হ্যাঁ স্যার, যতই হ্যাঁ শুক্রের স্যার, ক্ষেত্র দেখি, আমার কথা হচ্ছে শুক্রের ক্ষেত্রে থেকে আয়ু রেখা টাচ করে আমার বুধের ক্ষেত্রে রেখা গেছে, এই যে আমি এঁকে দিই, এই রেখা তো আচ্ছা, স্বাস্থ্য রেখা বলছে, এটিকে তো ব্যবসা রেখা বলছে না। তখন বুধ আর শুক্র কিন্তু একে অপরের শত্রু, আমরা এটা চরম ভাবে শিখিয়েছি যে বুধ শুক্র কানেকশন হ্যাঁ স্যার, কখনোই কিন্তু শুভ নয়, এটি আমরা কিন্তু শিখিয়েছি। তাহলে এটির নাম স্বাস্থ্য রেখা, ঠিক আছে না, যে শরীর ভালো থাকবে না। বুধ আর শুক্র এক ঘরে কখনোই শুভ ফল দেয় না। একসঙ্গে মিলিত হোক, একে অপরের দিকে তাকাক, এটিও কখনো শুভ ফল দেয় না। এটি আমরা বলেছি না, আমরা শিখাবো না? যেমন ইনাদের এখনো শিখিয়ে পারিনি। আমরা যেমন বলি যে কর্কট বৃশ্চিক মীন লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র শুকনো গাছের পাতা বাতাস আসলে যেমন ঝরঝর করে যায়, ঝরঝর করে ঝরে যায়, জীবনের সকল প্রতিভার সকল গুণাবলী ওই বুধ শুক্র ঝরিয়ে নেয়। এটা তো আমরা শিখিয়েছি, বা এ ব্যাচেও শিখাবো। আর অন্যান্য লগ্নের ক্ষেত্রেও ওই পাতা ঝরে নেড়া বানায় ফেলে। তার মানে কোন লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র শুভ ফল দেয় না। এই জন্য এই রেখাটির নাম হয়েছে স্বাস্থ্য রেখা। ওটি স্বাস্থ্যে আঘাত হানে। কারণ স্বাস্থ্য কিভাবে, মানে যা খেলে রোগ বাড়ে তা না খেলেই তো সারে। তার মানে কি, যে খাবার খেলে আমাদের গ্যাস অম্ল হয়, সেই ওষুধটা না খাইলে গ্যাস অম্ল সারবে? এটি কিন্তু উল্টা। মানে যা খেলে, কথাটা লিখে নেন প্রয়োজনে, যা খেলে রোগ বাড়ে তা না খেলেই তো রোগ সারে। তাহলে কি হচ্ছে আমাদের স্বাস্থ্য রেখার ক্ষেত্রে? স্বাস্থ্য সচেতনতা,
সেটি কি আমার বুদ্ধিতে আসবে না আগে যে আমি এই ফ্রেশ জল খেলে আমার শরীরে শুট করছে না, মিনারেল ওই আরেকটা কি ওই যে পাহাড়ি জল বা ধরেন আপনার গভীর নলকূপের জল এটা ভালো হবে, তাহলে এটি কে দেবে? বুদ্ধি দেবে না, বিবেক দেবে না? তো বুদ্ধি বিবেক তো বুধ দেবে। এই জন্য বুধ হচ্ছে স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার জন্য এই রেখাটির নাম স্বাস্থ্য রেখা। এটা পরে আর তো এইটা কিন্তু শুভ ফল দেওয়ার সুযোগ কিন্তু নেই। দেবে কখন? যখন এই কেটে যে এর সাথে ভাগ্য রেখা থেকে যখন উঠবে, তখনই এই রেখাটা ব্যবসার রেখা হয়ে যাবে, তখন দেবে শুভ ফল। তো ওইদিকে আমরা না যাই, আজকে তো আমরা এদিকে যাচ্ছি না, আমরা আয়ু রেখা নিয়ে আসি। দেখে দেব স্যার পরের অংশ। সকালে ক্লাসে আনন্দ পাইনি, এই জন্য আমরা একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। আমরা তো সকালের ক্লাসে কিন্তু অনেক মজা হয়েছিল স্যার, অনেক কিছু শিখতে পারছি। অন্যের কাছে আনন্দ না লাগলেও আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তাহলে দেখা যাক। ক্লাস হচ্ছে ভালো। বুঝতে পারলে ভালোই লাগবে সবার কাছে। এখন এই যে রেখাটা শুক্রের ক্ষেত্র থেকে বুধের ক্ষেত্রে গেছে, যেহেতু স্যার উন্নতি রেখা স্যার, তো হুম। স্বাস্থ্যের উন্নতি তো হবেই, কিন্তু তার আপনার বুদ্ধিমত্তার দ্বারা কিন্তু তার হচ্ছে জীবনের হ্যাঁ, উন্নতি ঘটবে স্বাস্থ্যের উন্নতি তার হবে, কিন্তু এবং আমাকে লাক্সারিয়াস যে লাইফ। স্বাস্থ্য সচেতন হতে হবে। হ্যাঁ, স্যার এখন তাহলে জেকে দেব স্যারের কাছে আমার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন। জেকে দেব স্যারের কাছে প্রশ্ন, যেটা আয়ু রেখা থেকে যে রেখাটা বুধের ক্ষেত্রে দিকে গেলে রেখা চিহ্নিত করলাম, এখন স্যার সেটা কি আহ, স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে না অবনতি হবে? আহ, সেটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমাদের কি বিবেচনা করা উচিত? আর না, স্বাস্থ্য রেখা এখানে তো একটা থাকেই বিষয় না স্যার স্যার। বলে হয়ে গেছেন স্বাস্থ্য যে নিয়ে আপনার হচ্ছে চিন্তা নিয়ে যে আসবে। স্বাস্থ্যের দিকে সচেতন থাকতে হবে। আমি শুধু এইটুকু বলছি যে সচেতন কেন থাকতে হবে, না না, কারণ কিন্তু ওই আরেকটা রেখাটা দিক যখন আছে বুধের যে ক্ষেত্রে যায় স্বাস্থ্য রেখা তো তখনই। অনেকে থাকেই না, স্বাস্থ্য যেমন রেখা আমার অনেকে থাকেই না। আমার একটা তার আছে। অংশ আমরা পরে যাচ্ছি, যদি না থাকে, আর থাকুক। না থাকার অংশ তো তখন আমরা এখানে অলরেডি হালকা টাচ আমরা দিয়ে গেছি যে যদি না থাকে, না থাকলে তখন তো এই পাশে চন্দ্র। আমাদের চন্দ্র কি মনের কারক, তাহলে আমার মন আর বিবেকের কারক হচ্ছে বুধ। আমি জেকে দেব স্যারের উত্তরটা আমি দিই। তো মনের কারক হচ্ছে চন্দ্র, তাহলে আমার মনে যদি বলে যে আমি এই জায়গায় এই জিনিস খাবো না, এই জিনিসে ক্ষতি, যেমন আমি এই রাত্রে ক্লাসে প্রায় পান খাই, আজকে পান আনার লোক নেই, প্রায় পান খেতে পারলাম না। পান খাইলে কিন্তু জর্দা দিয়ে খাই, তাহলে জর্দাটা অবশ্যই ক্ষতিকর, তাহলে সেটি আমি খাবো না, এটা যদি আমার মনে বাধা দেয়। আবার বুধ যদি আমাকে শুভ বুদ্ধি দেয় যে ওই জর্দাটা আমার খাওয়া উচিত না, তাহলে আমার স্বাস্থ্য ভালো থাকবে। এইবার যখন থাকবে না, এই রেখাটি যখন থাকবে না, তখন চন্দ্রই তো আমার মনে সাড়া দেবে। তো চন্দ্র আর শুক্র কি শত্রু না? চন্দ্র আর শুক্র একে অপরের শত্রু না? হ্যাঁ স্যার, শত্রু। তাহলে মনে যখন আগে নাড়া দেবে, তখন মনে নাড়া দিলেও কিন্তু ওই বিবেক জাগ্রত করে দেবে, আর বিবেক হচ্ছে বুদ্ধি। তার জন্য ওটির নাম স্বাস্থ্য রেখা। এবার ক্লিয়ার? ক্লিয়ার ফিরোজ স্যার, স্যার। স্যার আপনার এখানে যে একটু প্রশ্ন সেটির জানার উত্তর পেয়েছেন? স্যার এখানে একটু জানার বিষয় আছে। সেটা হচ্ছে যে যে আপনি যেই জায়গা থেকে আপনার এই রেখাটা স্বাস্থ্য রেখাটা দেখাইছেন, এটা ধরেন আপনার 110 বছর বা 100 বছরের কাছাকাছি থেকে আপনার এই রেখাটা সুন্দর কথা। দেখাইছেন। হ্যাঁ, হ্যাঁ, ও আপনার কথা আর এই ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেবের কথায় এক কথা। কারণ হচ্ছে 120 বছরে যে আমি স্বাস্থ্য দিয়ে কি করবো, কথা হচ্ছে বা 100 বছর হ্যাঁ, বয়সে আমার স্বাস্থ্য রেখা কি করবে। নামটা স্বাস্থ্য রেখা, স্বাস্থ্য রেখা মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্য কি থাকবে সেটি নির্দেশ করবে ওই রেখা। ওটির কোনো বয়স নয়, ওটা কোথা থেকে উঠলো এটি বিষয় নয়। বিষয় হচ্ছে আয়ু রেখা থেকে উথিত হয়ে কোন রেখা বুধের ক্ষেত্রে গেলে সেটি স্বাস্থ্য রেখা, সেটা সারা জীবনের স্বাস্থ্য, ওটা ওই বয়সের স্বাস্থ্য না। অর্থাৎ জন্ম থেকে তার বিবেক আর জন্ম থেকে তার মন, এই দুটো কন্ট্রোল করে হচ্ছে ওই রেখাটি। মানে স্যার জাতকের স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা তার মাথার ভিতর সব সময় থাকে, পজিটিভ ও নেগেটিভ। থাকবে না কেন? এটা না থাকা কোনো মানুষ আছে দুনিয়ায়? না স্যার, স্বাস্থ্য রেখা যদি প্রভাব বিস্তার করে স্যার হ্যাঁ, সেই এখানে স্যার সেই জন্য। নিরু স্যারের যে কথা বলছে এটা, আর আপনি যেটা বলছিলেন স্যার, আমি যেটা বুঝতে পারছি স্যার, যেমন ভাগ্যরেখাকে যখন কর্তন করে দিতে চায় স্যার স্বাস্থ্য রেখা, স্বাস্থ্য হ্যাঁ, জনিত কারণে কিন্তু ভাগ্যরানী ঘটার একটা সম্ভাবনা থাকে। আর মস্তিষ্ক রেখার দিকে যখন স্বাস্থ্য রেখায় কর্তন করে যায়, তখন আপনার হচ্ছে বুদ্ধিমত্তার যে জায়গা, সেই জায়গায় কিন্তু একটা
নিষ্ক্রিয়তা দেখা দেয়। তো এই যে বুদ্ধিমত্তার নিষ্ক্রিয়তা দেখা দিলে আপনার বাগ্যেরানি হয়, আর বাগ্যেরানি হলে স্বাস্থ্যেরানি হয়। তো একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। রেখা যখন আপনার হচ্ছে যে রেখাটাকে কাটবে, ওই রেখার যে কারকতা আছে, যে সমস্ত রেখাকে কাটবে ওই রেখার যে কারকতা আছে, কারকতার নেগেটিভিটি এবং পজিটিভিটি থাকবে। ঠিক আছে? আর স্বাস্থ্য রেখা সবার হাতে থাকে না, খুব কম লোকের হাতে থাকে, কিন্তু আমাদের শিখতে গেলে তো মানে যে যে বিষয়গুলো আমাদের হাতে দেখা দিতে পারে সবই শিখতে হবে। এই বিষয়টা আমাদেরকে মানে সব আমাদের মস্তিষ্কে ধারণ করে রাখতে হবে আর কি। তাহলে আপনারা এখন কি অনুধাবন করেছেন যে আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা আমাদের কিভাবে চিনতে হবে? এইবার যে কথা বললেন যে আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার বলে গেলেন যে মার্শাল রেখা আয়ু রেখার দোষ ত্রুটি কাটায়, কিন্তু মার্শাল রেখা নেই, তার কি আয়ুর দোষ আর কেউ কাটাতে পারে না? পারে। কারণ শুক্র হচ্ছে সেই সুখ, শুক্র হচ্ছে, মানুষ যদি সুখী থাকে তাহলে কি তার রোগ ব্যাধি একটু কম হবে না? হবে না? আবার সুখী থাকার মধ্যে কয়েকটা পার্থক্য রয়েছে, সুখীরও একটু সূত্র আছে, সুখ শান্তি ধন ঐশ্বর্যেরও সূত্র আছে। ওই যে আপনার ফেসবুকে দেখেছেন যে মানুষ আহারের জন্য ইনকাম করে, ইনকাম করে খায়, খাইতে খাইতে প্রচুর আমার মতো পেট মোটা হয়ে যায়। যখন হয়ে যায় তখন আবার পেট কমানোর জন্য তারা দৌড়াদৌড়ি করে। তাহলে প্রথমে ইনকাম করার জন্য ছোটাছুটি করছে, ইনকাম করে খেয়ে টেয়ে মোটা হয়ে আবার ছোটাছুটি করছে স্বাস্থ্য কমানোর জন্য। আর তারপরে মারা গেলে তো মুখাগ্নি দিয়ে দেওয়া হচ্ছে পুড়ি, যাও চলে যাও। তাহলে এর মধ্য থেকে আয়ু রেখার মধ্য থেকে সুখ বাঁচতে হবে, জীবন বাঁচতে হবে, জীবনের চলার পথকে বেছে নিতে হবে, জীবনের স্বাস্থ্য বেছে নিতে হবে, মানে সকল কিছু কিন্তু আয়ু রেখার ভিতরে রয়েছে। শুধু এটি শিখলে হবে না যে আয়ু রেখায় তিল থাকলে এই সময় দুর্ঘটনা ঘটবে, আয়ু রেখায় জব চিহ্ন মানে এই দীর্ঘদিন যাবৎ ধরে সে ভুগবে, কিন্তু কোন রোগে ভুগবে এটি কিন্তু আমার প্রশ্ন থেকে যায়। আবার এটি তো চলমান শুধুমাত্র শুক্র রাহু, এটি কিন্তু অবশ্যই নোট করে নিয়েন, বা যিনি ওই হাতের গ্রাফ করছেন আমাদের এই প্রাথমিক ব্যাচের, যে নোট যিনি করছেন তিনি যেন অবশ্যই নোট করে নেন, এবং সবার নেওয়া উচিত। কি নাম যেন, নামটা মনে নেই এখন। তো ধরেন এই রাহু এবং বৃহস্পতির ভিতর দিয়ে যাত্রা করেছে, শুক্র এবং কেতুর ভিতর দিয়ে যাত্রা করেছে, আর হচ্ছে শুক্র চন্দ্রের ভিতর দিয়ে যাত্রা করছে। এর ভিতর কিন্তু একে অপরের কেউ মিত্র নেই, অর্থাৎ জীবন পাড়ি দিতে আপনাকে কেউ সহযোগিতা করার নেই, স্বয়ং দেবগুরু পর্যন্ত সহযোগিতা করতে পারছে না। তাহলে আর আপনার বাবা মা কি সহযোগিতা করবে? বাবা মা করবে জ্বর হয়েছে একটু জলপটি দাও ললাটে, এর বেশি তো আর কিছু না। পারবে আর কিছু করতে? পারবে না। তাহলে কি হবে? আর ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবে, এর বেশি কিন্তু কিছু করার নেই। আর দোয়া করতে পারবে বা আশীর্বাদ করতে পারবে, তার ভিতর দিয়ে যদি তার মুক্তি হয়, কিন্তু মুক্তিটা কিন্তু তার হাতের ভিতর লেখা থাকতে হবে। এখন আমাদের বের করতে হবে যে এই আয়ু রেখা দোষযুক্ত না দোষ মুক্ত, এটি বের করতে হবে। সর্বদাই দোষযুক্ত, আমি বলবো সর্বদাই দোষযুক্ত, কারণ চোখের জল না ফেলে তো কেউ যাত্রা করতে পারবে না, আয়ু শেষ করতে পারবে না। শরীর আছে, রোগ ব্যাধি না হয়ে কেউ জীবন পার করতে পারবে না, নিরোগ স্বাস্থ্যবান একেবারে মৃত্যু পর্যন্ত কেউ নেই। অর্থাৎ এই রেখার ত্রুটি থাকবেই, কিন্তু ত্রুটিটা বৃহৎ না ছোট না মাঝারি, এটিকে আমাদের বের করতে হবে। এটি হচ্ছে শিক্ষা, আর কিছু না। আর এখানে একটু জানতে ইচ্ছে করে, রাহু ক্ষেত্র ইয়ে করে বাদ করে কি আয়ু রেখা উঠতে পারে? রাহুকে অ্যাভয়েড করে বা রাহুকে বাদ দিয়ে? তাহলে তো শুক্র বেষ্টনী রেখা হবে, আমি কিন্তু বলে গেছি যে তখন রেখাটি হবে শুক্র বেষ্টনী, শুক্র বেষ্টিত রেখা, ওটি তখন আর আয়ু রেখা হবে না। যেটি আপনারা হাতে দেখার মতো দেখেন, এই যে দেখেন এই রকম থাকে, হুম, তাই তো নাকি? হ্যাঁ অনেক স্যার। ক্ষেত্রে দেখেন স্যার এটি এরকম হচ্ছে আমি হ্যাঁ, দেখেছি। এই আপনি যে এখন যেটা আঁকলেন না আয়ু রেখার হ্যাঁ, পাশে, এ হ্যাঁ, আমাদের সাধনের হাতেই আছে এরকম। হ্যাঁ, আছে, হুম, তো তখন এটা হয়েছে, তাহলে এটা তো আমিও এখন দেখেছি। ব্যাখ্যা অনুযায়ী আমি এখন ব্যাখ্যা অনুযায়ী বুঝলাম এটা শুক্র বেষ্টিত রেখা। হ্যাঁ, শুক্র হ্যাঁ, বেষ্টিত রেখা, এটি আয়ু রেখা নয়। তাহলে উনার ঠিক আয়ু আছে। রেখা কোনটা? ধরেন উনার আয়ু রেখা মাত্র এতটুকু আছে, এর বেশি আর নেই,
তাহলে উনি কি করে এখন 40, 45, 50 বছর বয়স উনি বাঁচলেন কি করে? কথা হচ্ছে আয়ুর যাত্রা কিন্তু শুরু করে দিয়েছেন, পরের বেষ্টনী অংশ উনাকে শুক্রের অশুভত্ব এদিকে ঢেকে রেখেছে, আর রাহুর কুপ্রভাবের সময় বৃহস্পতি নিশ্চয়ই সাপোর্ট দিয়ে রেখেছে। এখন পরবর্তী সময় তার যে সাপোর্ট গুলো কে দিচ্ছে, এটাই হচ্ছে বিষয়। এই পর্যন্ত যদি অনুধাবন করতে পারেন, তাহলে আয়ুরেখার যে কয়টা পেজ দেবো পড়ার পরে সুন্দরভাবে দেখবেন আয়ুরেখা বিচার শিখে ফেলেছে। স্যার এমন কোন জাতক কি আপনি পাইছেন যার আয়ু রেখা নাই? হ্যাঁ, হ্যাঁ, এই যে আপনি যেমন বললেন, এটাকে না হলে কিভাবে শিখেছি? এটি তো আমি গ্রন্থে লিখিনি। না যখন লেখেননি। আমি গ্রন্থ লিখেছি তখন তো এটি লিখিনি, কিন্তু পরবর্তীতে আমি এটি পেলাম কোথায়? আমি তো এই পেয়ে তারপরে শুক্র বেষ্টিত রেখা তো বলে গ্রন্থে, কোনো গ্রন্থে লেখা নেই, না লেখা নেই, কিন্তু লেখা নেই। এরকম হাত তো আমি পাচ্ছি। যখন আমি পাচ্ছি তখন ওটি নিয়ে আমার বিশেষ গবেষণা ওখান থেকে শুরু হয়। কারণ আমি কিন্তু আচ্ছা। বিশেষ বিশেষ হাত পেলে ছবি তুলে রাখি, অনেক কৌশলে রাখি। কিভাবে রাখি? আমার তার জন্য শ্রম দিতে হয়। মানে আপনার হাতের ছবিটা আমি তুলে রাখবো, এটা খুব কষ্ট। মানে আপনি তো জি। সাধারণভাবে নেবেন না। তখন আমার না বলতে হয় কি, কোন কৌশল দেখেন, এটাই হচ্ছে কৌশল জ্যোতিষের। আমি বলতে হয় যে দেখুন, আজকে খুব টায়ার্ড, হাতটা দেখে আপনার ভালো লেগেছে, আরো কিছু তথ্য আপনাকে দেওয়ার দরকার। তো যদি আপনি হাতের ছবিটা দিয়ে যান, আর আমি নোট করে নেই যে এই কয়টার সময় এই ছবিটা তুলে রাখা, কারণ অনেক ছবির ভিতর হারিয়ে না যায়। ওনার সামনে একটু আমি তার নাম, বাবার নাম, মায়ের নাম লিখে নিলাম, তাতে উনি কি হলো, একটু খুশি হলো। আর আমি পরবর্তীতে ধরেন 2 দিন বা 5 দিন আমি একটু সময় নিয়ে যে 4-5 দিন পরে জানাবো, ওই দলিলটা কিন্তু আমার পকেটে থাকে সবসময়। আমার একটা সাপ্তাহিক একটা দলিল পকেটে থাকে, এরকম এরকম, এই এই আমি নোট করি, আমি কাগজে বিশ্বাসী। আমি তো যত ওই নতুন কম্পিউটার, আবিষ্কার আছে স্যার সেইটা এখানে হ্যাঁ, থাকে। তো এই অনুযায়ী আমি এই ভাঁজ করা কাগজে এরকম লিখি। যেমন ওই যে আপনাকে দেখাইছি না যে লাইফ মেম্বার যারা হয়েছেন তাদের ডাটা কিন্তু আমি সবসময় পকেটে নিয়ে ঘুরতেছি। স্যার দেখছি স্যার। হ্যাঁ, দেখছেন? স্যার ওইটা এই যে, ডেলিভারি দিবেন না স্যার? ওইটাকে নাকি ইয়াতে দিবেন, কনফারেন্সে দিবেন? না না, দেওয়া শুরু হয়ে গেছে না অলরেডি। এই যে আপনাদের যারা লাইভ মেম্বার স্বীকৃতি দেওয়া শুরু হয়ে গেছে, ওই যে ছবি, ভালো ছবি পাইলে অমনি কার্ড তৈরি করতে দেব, কেন দেব না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক ওগুলো আছে, সব বুঝছি তো স্যার। এখন আমরা লোক নিয়োগ দিয়ে দিয়েছি অলরেডি। এই আচ্ছা। কাজ করার জন্য লোক নিয়োগ দিয়ে দিয়েছি সম্মেলন পর্যন্ত। সম্মেলনের পরবর্তী 15 দিন পর্যন্ত ছবি টবি করে দেওয়ার, এক একজনের অন্তত 20টা ছবি পোস্ট দেওয়ার জন্য, করে দেওয়ার জন্য, এই সব করার জন্য আমরা নিয়োগ দিয়ে ফেলেছি অলরেডি। না ভালো তো হয়েছে স্যার, আমি কার্যক্রম দেখেছি চালু হয়ে আমারটা, গেছে। ভালো আপনারা লাগছে আর কি। ইতিমধ্যে দেখেছেন যে গতকালকে জি রাত্রে আমি 4টা লাইভ মেম্বার ছেড়েছি। এখন কিন্তু জি এই ক্লাস শুরুর আগে আবার আজ 4জন ছেড়েছি। এটা কিন্তু চলমান প্রক্রিয়া শুরু হয়ে গেছে। জি, এই যে ভালো আজকে হচ্ছে। যেমন সুকান্ত কুমার সরকার বাবু, উনি লাইভ মেম্বার হলেন 43 নাম্বার, 45 নাম্বার নিলেন প্রদীপ কুমার আচার্য। তাহলে আমার 44 জন লাইভ মেম্বার হয়ে গেছে, এই যে পকেটে কিন্তু কাগজ রয়ে গেছে। তো এই টোকেনটা আমাকে কি সুবিধা দেয়? তখন কিন্তু ওই হাতটা কৌশলে রেখে দিয়ে আমি তার জীবনীটা তো এখন দেখেছি, এখন বুঝেছি। তার জীবনীটা যতটুকু বুঝেছি, আর আমি ঘরে বসে যে গবেষণাটুকু করব, ওনাকে পরবর্তীতে 5টি কথা বললে উনি খুশি হবে, কিন্তু আমার কাছে ওইটি আবার সংরক্ষণে এসে গেল। একবার আপনাদের গ্রুপে দিয়েছিলাম বিশ্বের যত তাবড় তাবড় নেতাদের হাত, মানে 400-500 হাত আপনাদের গ্রুপে দিয়েছিলাম। এটি কি, কিভাবে সংগ্রহ করেছি? আমি কিন্তু এর পিছনেও ছুটি। হ্যাঁ স্যার, নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে স্যার শাহরুখ খান, অমিতাভ বচ্চন, মোদি, অটল অটল বিহারী বাজপেয়ী, অনেকেরই হাত ছিল স্যার, জর্জ হ্যাঁ, বুশ। না আপনারা একটু জোগাড় করে দেন। আমি আচ্ছা স্যার, যেভাবে দিয়েছি ওইভাবে আপনারা একটু জোগাড় করে আনেন, দেখি কেমন পারেন, সম্ভব না এত স্যার। সোজা হয় কিনা। প্রায় 28টা দেশের রাষ্ট্রপ্রধানের হাতের ছবি ছিল হ্যাঁ, স্যার। এগুলো তো যাই হোক, মাহাথির নতুন মোহাম্মদ থেকে শুরু প্রক্রিয়া। করে সবার স্যার। আরো আছে, আমার আমার গুগল ড্রাইভে আছে। মানে ব্যক্তি ক্লায়েন্টদের হাতের ইয়ে তো আমি আপনাদের ওখানে দেই, কিন্তু এমন এমন হাতের রেখা আছে যা, ধরেন, আমি টার্গেটে আছি কোন সময়, যে ধরেন আরো 2-4-5 বছর হয়ে যাবে, মানুষ ভুলে যাবে, তখন ওর একটা হাতের রেখা এনে আমি সুন্দর একটা ভিডিও করে আমি ইউটিউবে ছেড়ে দেবো, যাতে উনি আর না বুঝতে পারে, মানে ভুলে যাবে আমাকে তখন। তা না হলে আমি ওনার হাত যদি ভিডিও করে ছেড়ে দিই, তাহলে উনি তো বলবে না আমার হাতটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল, এটি বলবে না? তাহলে আমার তো এটি গোপন রাখার দরকার। কিন্তু গোপন এমন রাখা। এক সময় বা দেখা গেল আমাদের ওই সুজন বোঝে
হাতটাকে স্ক্রিনে দেওয়ার পরে ওইটাকে কিভাবে কালার মালার দিয়ে পাল্টায় উল্টায় দেয়। তো এই পাল্টায় উল্টায় এডিট করে দিয়ে আমার কাছে দিল। আমি বললাম এই এই জায়গা পাল্টায় দাও, যাতে যার হাত বোঝা না যায়, আমার ঘটনাটা নিয়ে আমি একটা ভিডিও করতে। হয়ে গেল। বুঝতে পারলো না? এটি কিন্তু কথা না। অর্থাৎ এই বিচারের ক্ষেত্রে যত রকম কৌশল অবলম্বন করার দরকার সেটি আপনাদের করতে হবে, কারণ এটি আইন। এখন কৌশল আপনাদের শিখাবো। তো তার আগে জেকেটেপ স্যার, আপনি আয়ুরেখা নিয়ে সুন্দর একটা ব্রিফিং দিয়ে দেন। নীরজ স্যার, দুইজনে মিলে সহযোগিতা করে একটা ব্রিফিং দেন, ঠিক 10 মিনিটের একটা। দেখেন, আমি একটু 2টা ফোন দেবো, 3টা ফোন দেবো, 3টা ফোন একটু দিয়ে নিয়ে, আমার না দিলে হচ্ছে না। এখানে যখন আপনারা হচ্ছে প্রেডিকশন করবেন, চেম্বার প্র্যাকটিসে যখন আপনারা যাবেন, যে মায়ের রেখাতে যে ঊর্ধ্বমুখী রেখাগুলো আছে, যেমন 4টা রেখার আমরা যে ইয়ে পাইলাম, একটা হচ্ছে আপনার উন্নতি রেখা গেল বৃহস্পতির দিকে, একটা শনির দিকে, একটা হচ্ছে আপনার গেল রবির দিকে, আর একটা গেল হচ্ছে বুধের দিকে। যদি আপনারা হচ্ছে কারো ধরেন জন্ম তারিখ পান, তাহলে তো আমরা তার কুষ্টিটা পাবেন না, হরোস্কোপটা পাবেন। হরোস্কোপটা পেলে আপনারা দেখে নেবেন যে বৃহস্পতি এবং রাহুর যে সংযোগটা হলো, মানে রাহুর ক্ষেত্র থেকে যে উন্নতি রেখাটা গেল, মানে আয়ু রেখাকে টাচ করে যে উন্নতি গেল রাহুর যে এরিয়া, ওই এরিয়া থেকে, তো এটা হচ্ছে তার জন্মছকে রাহু এবং বৃহস্পতির অবস্থান কি। জন্মছকে রাহু এবং বৃহস্পতির অবস্থান যদি আপনি ভালো খারাপ বুঝতে চান, তাহলে যেটা দেখতে হবে, রাহু এবং বৃহস্পতি যে গৃহে অবস্থান করছে, সেই গৃহের যে অধিপতি, সে ভালো আছে নাকি খারাপ আছে। যদি সে ভালো থাকে এবং সে মানে বা খারাপ থাকে, সেটার উপর নির্ভর করবে আপনার রাহু ভালো নাকি বৃহস্পতি ভালো। আর বৃহস্পতি যে ঘরে থাকুক না কেন, যেমন বুধের ঘরে হচ্ছে রাহু আর বৃহস্পতির আপনার হচ্ছে গুরুচণ্ডাল দোষ আছে, তাহলে বুধের অবস্থান কি। বুধ যদি ষষ্ঠ ভাবে থাকে, বুধ যদি আপনার হচ্ছে অষ্টম ভাবে থাকে, বুধ যদি আপনার দ্বাদশ ভাবে থাকে, তাহলে কিন্তু পীড়িত। তাহলে কি, তাহলে বুধ হচ্ছে ওই মানে রাহু হচ্ছে ওই বুধের এজেন্ট হিসেবে কাজ করে, তাহলে পীড়িত বুধের এজেন্ট হিসেবে রাহু কাজ করলো, এখানে রাহু শক্তিশালী হয়ে গেল। আর বৃহস্পতি যেহেতু এটা মিত্র ক্ষেত্র না, এইভাবে রাহু এবং বৃহস্পতি গুরুচণ্ডাল দোষের মধ্যে মানে কোন গ্রহটি একটু শক্তিশালী হয়ে গেল, রাহু নাকি হচ্ছে বৃহস্পতি, এটা দেখে নিতে হবে। তো দেখে নিলে আপনার হচ্ছে ওই দুইটা কম্বিনেশন করে ফলাফল প্রকাশ আপনাদের জন্য আর একটু সুবিধা হবে। এইবার যদি আপনার হচ্ছে সেরকম সুবিধা না থাকে, ধরুন আপনার জন্ম তারিখ তো অনেকেরই জানা থাকে না, তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে হচ্ছে রবির কে রাশি ধরে আপনি গণনা করতে পারেন, চন্দ্রকে রাশি ধরে আপনি গণনা করতে পারেন, লগ্নকে কেন্দ্র করে আপনি গণনা করতে পারেন, বৃহস্পতিকে কেন্দ্র করে আপনি গণনা করতে পারেন, এবং দেখবেন সব সর্বদি অবস্থায় আপনার রেজাল্ট মিলে যাচ্ছে। তো রবিকে কেন্দ্র করে যদি আমরা গণনা করি, তাহলে দেখুন আমরা আজকের যে হরোস্কোপটা পেলাম, এই হরোস্কোপে আপনার হচ্ছে বৃহস্পতি এবং রাহুর কোনো ধরনের সংযোগ নাই। তো বৃহস্পতি এবং রাহুর কোনো ধরনের সংযোগ নাই মানে হচ্ছে কি, ভালো আছে, পজিটিভ আছে। তাহলে এখন আমরা ওই বাম পাশে যে আপনার রেখাটা দেখলাম, রেখাটা কিন্তু আপনার এই কাল্পনিক এই রেখা, এই কাল্পনিক রেখাটাই আপনার কিন্তু রাহুর ক্ষেত্রে ক্ষেত্র থেকে উঠেনি, এটা আয়ু রেখা থেকে উঠেছে। যেহেতু আয়ু রেখা থেকে উঠে বৃহস্পতির ক্ষেত্রে গেল, তাহলে কি হবে, তাহলে হচ্ছে কি আকস্মিক প্রাপ্তি হবে। এবার দেখুন, প্রাপ্তি বলতে আমরা বলছি যে বৃহস্পতি হচ্ছে ধনের কারক, তাহলে ধন প্রাপ্তি হবে। আবার দেখুন এখানে রবি থেকে আপনার হচ্ছে রাহুর অবস্থানটা দেখুন সপ্তমে আছে, তাহলে আপনি তাকে বলে দিতে পারেন যে আপনি কোনো ব্যবসা বাণিজ্যের সাথে সংযুক্ত হন, হলে আপনার ধন আসবে। আর ব্যক্তির তো প্রশ্ন থাকবে যে আমার হচ্ছে ধন আসছে না কেন। তো আপনি হচ্ছে একই সাথে হরোস্কোপটা দেখে নেবেন, রবির অবস্থান থেকে দেখবেন যে আপনার হচ্ছে সপ্তমে আছে, ব্যবসা বাণিজ্য থেকে আপনার হচ্ছে ধন আসার সম্ভাবনা, এটা রবি বলছে। এবার লগ্ন কি বলছে, লগ্ন বলছে আকস্মিক ধন আসবে, কারণ রাহু লগ্ন থেকে দ্বিতীয় অবস্থান করছে। এবার বৃহস্পতি থেকে কি কোথায় আছে, বৃহস্পতি থেকে অষ্টমে আছে, তাহলে বৃহস্পতি থেকে অষ্টমে যদি থাকে আকস্মিক ধন প্রাপ্তির জায়গা আছে। এবার চন্দ্র থেকে কোথায় আছে, চন্দ্র থেকে চতুর্থে আছে, চন্দ্র থেকে চতুর্থ মানে কেন্দ্রভাবে আছে রাহু, তাহলে এটাও প্রাপ্তির যুগ নির্দেশ করছে। আমি যেটা বললাম যে 4টা অবস্থান থেকে যদি আপনি বিচার করেন, রেজাল্ট ফলাফল একই আসবে। এবার আপনি বিচার করতে পারাটাই হচ্ছে মূল বিষয়, মানে আপনি যদি একটু নজর দেন তাহলে দেখবেন 4টা অবস্থানে ফলাফল একই, লগ্ন, বৃহস্পতি, রবি, চন্দ্র একই একই রেজাল্ট দিবে আপনাকে। আরেকবার হচ্ছে ধরেন শনির ক্ষেত্রে যদি যায়, আমরা যদি শনির ক্ষেত্রটা বিচার করি, আমরা বলছি এখানে কর্মের জায়গায়, হার্ডওয়ার্কের জায়গা, পরিশ্রমের জায়গা, ডিসিপ্লিনের জায়গা, বিলম্বের প্রাপ্তির জায়গা, এই বিষয়টা দিবে। তাহলে দেখুন আমরা আপনার হচ্ছে আজকের
এই শনির কোথায় আমরা দেখতে পাচ্ছি? শনি দেখুন লগ্ন সাপেক্ষে থার্ড হাউসে আছে। থার্ড হাউস হচ্ছে আমাদের রিকভারির জায়গা, ইচ্ছাপূর্তির জায়গা, ডিজায়ার পূর্ণ হওয়ার জায়গা। তো ইচ্ছাপূর্তির জায়গায় শনি বসে আছে, শনি হচ্ছে তার মানে কি বলে রিকভারির জায়গায় বসে আছে। তার মানে আপনাকে শনি কিছু দিবে, কিন্তু বিলম্বে দিবে। এইবার বৃহস্পতি কি বলছে? বৃহস্পতি থেকে দেখুন নবমে অবস্থান করছে এবং বৃহস্পতির ক্ষেত্রেই বসে আছে এবং শনির উপর বৃহস্পতি দৃষ্টি আছে। বৃহস্পতি এবং শনির যুগকে বলা হয় গুরু সৌরী যুগ, এবং শাস্ত্রে বলা আছে গুরু সৌরী যুগে হচ্ছে অমৃত দ্বারা বর্ষণ করে জাতকের জীবনে। গুরু সৌরী যুগে অমৃত দ্বারা বর্ষণ করে, তাহলে বিলম্বে কিন্তু তার জীবনে প্রচুর অর্থ আসবে। তো স্বাভাবিক হিসাবে তো আমরা পরিশ্রম করলে আবার অর্থ আসবে না কেন? পরিশ্রমের রেজাল্ট কখনো আপনার নিষ্ফলা হয় না। এবার রবির অবস্থান থেকে যদি দেখুন, রবির অবস্থান থেকে অষ্টমে শনি অবস্থান করতেছে, তো সেটাকেও আপনার হচ্ছে আকস্মিক প্রাপ্তির জায়গাটা আপনি দেখতে মানে ভালো আছে। এবার হচ্ছে অষ্টম ভাব যেহেতু পীড়িত ভাব, মানে খালে পড়ে যাওয়ার ভাব, তো এক দুইবার আপনি খালে পড়বেন, বিপদে পড়বেন, আপনি আছে ঝামেলায় পড়ে যাবেন, এক দুইবার বিড়ম্বনা পাবেন, দুঃখ পাবেন, দুর্দশা পাবেন, তারপরে আকস্মিক বড় প্রাপ্তির সম্ভাবনা আছে। এবার চন্দ্র সাপেক্ষে কি আছে? পঞ্চমে আছে। আমরা পঞ্চম ভাব জানি আছে কেন্দ্র ভাব, ত্রিকোণ ভাব, মানে শান্তির জায়গা। যখন শনি আপনাকে দন দিবে তখন আপনার শান্তিতে সেই দন উপভোগ করতে পারবেন। শুধু দন পাবেন সেই ব্যাপারটা না, উপভোগ করতে পারবেন। এবার এখানে নক্ষত্র যদি যুক্ত করেন তাহলে আরো বেশি কিছু আপনার হচ্ছে বিচার করা যায়। যেমন আপনার ধরুন এই রবি সাপেক্ষে যদি আমি দেখি যে রাহুর অবস্থান কোথায় আছে, সপ্তমে আছে, আর রাহু কোন নক্ষত্রে আছে। তো রাহু কোন যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রটা যে বাপকে রিপ্রেজেন্ট করছে, সেই বাপ সম্পর্কিত বিষয়ে ব্যক্তির কিন্তু উন্নতির ব্যাপার আছে। ধরেন আপনার হচ্ছে কারো হচ্ছে রাহুর ক্ষেত্র থেকে একটা রেখা, আপনার হচ্ছে আয়ু রেখাটা থেকে একটা রেখা বৃহস্পতি ক্ষেত্রে গেল, ধনপ্রাপ্তির একটা ব্যাপার আছে। তো ধনপ্রাপ্তির ব্যাপার আছে। এখন রাহু যদি আমরা ধরি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে, তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে দ্বাদশ নম্বর নক্ষত্র, এবং হচ্ছে রবি থেকে আপনার হচ্ছে পঞ্চম নক্ষত্র, লগ্ন থেকে দ্বাদশ। আর আপনার হচ্ছে এই রবি থেকে হচ্ছে অষ্টম ভাব, আপনার হচ্ছে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। আপনি যে ভাবেই যান, আপনার হচ্ছে রেজাল্ট কিন্তু একই। আপনি যত ঘুরিয়ে ফাঁকিয়ে আপনার বিচার করুন, রেজাল্ট একই। তো আমি হচ্ছে যে বিষয়গুলো বলছি, যেমন রবি, বৃহস্পতি, চন্দ্র, শনি, কি বলে লগ্ন, এই চারটা অবস্থান থেকে আপনি আপনি দেখবেন। এবার আপনারা হচ্ছে শীর্ষোদয় রাশি আর পৃষ্ঠোদয় রাশি আপনার বিচার করছেন, করছেন না? আমি অনেকেই গ্রুপে ছাড়তে দেখলাম যে এই কটা হচ্ছে শীর্ষোদয় রাশি, এই কটা হচ্ছে পৃষ্ঠোদয় রাশি, এই কটা হচ্ছে উভয়দয় রাশি। তাহলে এইটা প্রয়োগ করেন এখানে। পৃষ্ঠোদয় রাশিতে লগ্নের ডিগ্রি যদি আপনার 15 ডিগ্রির কম থাকে, তাহলে জাতকের প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ। মানে কোনো জাতক আপনাকে এখানে ওই হাতের যে ব্যক্তির হাত দেখাচ্ছেন, মনে হয় এটা আমার হাত, যেটা আঁকা আছে, তো এখানে রাহুর মানে ওই আপনার হচ্ছে আয়ু রেখা থেকে রেখা বৃহস্পতির ক্ষেত্রে গেল। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে ধন আসবে কিনা। এবার লগ্নের ডিগ্রি দেখুন, লগ্নটা কোন রাশিতে আছে? সেটা পৃষ্ঠদ্বয় রাশিতে আছে। তো পৃষ্ঠদ্বয় রাশিতে যেহেতু লগ্নটা আছে, এবার ডিগ্রি যদি 15 ডিগ্রি নিচে হয়, তাহলে উত্তর হবে হ্যাঁ। আমার হচ্ছে এই চারটা অবস্থান থেকে বিচারও হ্যাঁ বলছে। আর লগ্নের ডিগ্রি যদি 15 ডিগ্রি ভিতরে হয়, তাহলে উত্তর হ্যাঁ হচ্ছে, মানে আরো পজিটিভ হয়ে গেল। এবার লগ্নের ডিগ্রি যদি আপনার 15 ডিগ্রি থেকে বেশি হয়, 15 থেকে 30 ডিগ্রি হয়, সেক্ষেত্রে যদি শীর্ষোদয় রাশি হয়, যেমন ধরেন কুম্ভ রাশি, এটা শীর্ষোদয় রাশি, শীর্ষোদয় রাশি যদি হয় তাহলে কিন্তু প্রশ্নের উত্তর হ্যাঁ হবে। আবার যদি উভয়োদয় হয়, উভয়োদয় মানে মীন রাশি হচ্ছে উভয়োদয়, সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার হচ্ছে ওই দুইটা ভাগে ভাগ করতে হবে, 15 ডিগ্রি আর হচ্ছে 15 ডিগ্রি, মানে কোন জায়গায় আছে, এটা শীর্ষোদয়ে আছে নাকি হচ্ছে আপনার পৃষ্ঠোদয়ে আছে। তো শীর্ষোদয় পৃষ্ঠোদয়ের যে একটা ব্যাপার আপনারা ইতিমধ্যে ক্লাস হয়ে গেছে, এটার ব্যাখ্যাটাও আপনারা হচ্ছে পেয়ে গেলেন। সেই মোতাবেক আপনারা বিচার করবেন। আশা করছি ভবিষ্যতে আপনারা হচ্ছে আর এটা নিয়ে আপনাদের কোনো ইয়ে হবে না, ঝামেলা হবে না। স্যার। হ্যাঁ, সুন্দর। এই যে দেখেন, আমি কিন্তু 3টা ফোনে কথা, আরো সময় আছে কিন্তু আপনার হাতে। তো 3টা ফোনে কথা বলতে বলতে আপনারা ওই যে বললেন যে লাইভ মেম্বার পাবো কিনা, দেখেন আরো 4 জনের কিন্তু পোস্ট করে দিয়েছে। দেখেন, তাহলে আপনারা আমাদের সহযোগিতা করবেন কি করবেন না, এটি কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব, আমি যখন বলেছিলাম, আমি যখন নিয়ম করেছিলাম যে এই ব্যাচে প্রত্যেক শিক্ষার্থীর এই জিনিসগুলো আপনারা ক্লাসগুলো শেয়ার করবেন, কেউ কিন্তু করছেন না।
এইবার যারা জ্যোতিষ হচ্ছেন, যারা লাইভ মেম্বার হচ্ছেন, তাদেরকে আমি কিন্তু আমার মেইন প্রোফাইলে আমি শেয়ার করছি। না, এগুলো এখন শেয়ার করে দিচ্ছি তো, আমরা তো না বিভিন্ন না, জায়গা থেকে তাহলে কি হচ্ছে, উপকৃত কে? সবাই হচ্ছে। আপনাদের প্রচার আমি করাচ্ছি নাকি আমার প্রচার না না, আপনারা বেশি আমাদের করাচ্ছেন? প্রচারটা আপনি করাচ্ছেন স্যার। তাহলে তাহলে এই যে আজকে আয়ুরেখা, আমি যে যখন আমাদের সভাপতি মহোদয়ের কাছে জিজ্ঞেস করলাম যে উনি সব থেকে বয়োজ্যেষ্ঠ, তাহলে উনাকে বৃহস্পতি রাখলাম যে উনার এক সাইডে মারামারি করছে আর এক সাইডে ভালো আছে, সুন্দরভাবে শিখাতে উৎসাহ যোগাবে কে, সেই পরিবেশ তৈরি করবে কে? দেখেন স্ক্রিনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 14 49 জন 14 আমরা আছি 15 এখানে। জন হচ্ছে প্রথম স্ক্রিনে নেই, মানে আছে কি নেই আমি জানি না। এইবার স্যার পরের স্ক্রিনে 17 জনের ভিডিও অফ আমি গুনছিলাম স্যার। তাহলে দেখেন না, এখন এটা কেন খুলছে কাদের করে জন্য, দেখবেন। মানে এটা কাদের জন্য করা হবে, আসলে করার দরকার আছে কিনা, নাকি আমি থেমে যাব? আমি না থেমে না গেলে আপনাদের চিনাবে কে, এটি কিন্তু ভেবে দেখবেন যে কে চিনিয়ে দেবে, এটি স্যার, আগে এটা ভাবতে তো হবে। এটা তো বেশ কিছু আলোচনায় এই প্রসঙ্গটা আসছে যে আপনি যে জিনিসটা করতেছেন এটা আমাদের সবার জন্য। মানুষের যদি প্রচার না হয় তাহলে কিভাবে মানুষকে চিনবে? এটা তো, যদি একান্তই অসুস্থ থাকে সেটা আপনি বলছেন তো যে 2 4 5 জন হয়, ঠিক আছে, 17টা 18টাই কি, এটা না কোনো যুক্তি হলো? আবুল হোসেন ভাই, আবুল হোসেন ভাইয়া, জি। আমি আপনার কথার প্রেক্ষিতে বলি এবং গুরুজির কথার প্রেক্ষিতে বলি, যেমন কয়েকজন আমাদেরকে জানায় কিন্তু যে তারা এই কারণে ভিডিওটা অফ রাখতে হচ্ছে, এবং তারা আমি দেখছি আবার সময় সময় তারা সেটা অন করে। কিন্তু কিছু কিছু লোক, যেমন মিস্টার মিঠু বিশ্বজিৎ, ওনাকে এখন আমি ভিডিও অন করতে দেখলাম, ক্লাসের শুরু থেকে ওনাকে ফলো করতেছি আমি, উনি এখন ভিডিও অন করলেন। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের যদি এত অসমর্থতা থাকে তাহলে আপনারা এই ফিল্ডে আসছেন কেন? হ্যাঁ, এই সুন্দর কথা, এটাই তো আমি, আপনি যেটা এখন বললেন, আমিও এদের যখন আমরা স্বাগতম জানাই তখনও বলছি যে যেটা ভালোবাসবেন ঠিকভাবে ভালোবাসেন, যত্ন নিয়ে ভালোবাসেন, এভাবে থাইকা তো কোনো লাভ হচ্ছে না। এই যে এখানে আজকে যেটা জয়ন্ত স্যার বললেন যে রবি থেকে দেখেন, চন্দ্র থেকে দেখেন, বৃহস্পতিবার থেকে দেখেন, এটা ক্লাসে না থাকলে আমি নতুন নতুন জিনিস পাবো কিভাবে? আমি তো প্রতিদিনই দেখতেছি কিছু ক্লাসে থাকলেই কিছু না কিছু পাওয়া যাচ্ছে নতুন। কারণ অ্যাট্রাকশন, আপনি যখন দেখেন আই কন্টাক্ট যদি আপনার সাথে না হয়, যখন কথাগুলো হয়, যেমন আপনারা প্রশ্ন যখন করা হয় তখন আপনার নীরব থাকেন, তখন যিনি আপনাদেরকে ক্লাসটা নিচ্ছেন তিনি উৎসাহ বোধ করতেছেন না, কারণ আপনার রেসপন্স নাই। রেসপন্স না হলে যে কোনো ভালো লেকচার দিতে পারবেন না বা উৎসাহ বোধ করেন না, আপনারা বঞ্চিত হবেন। না, এটা হয় না তো, এটা আদান প্রদানটাই বোঝে না মানুষ। আর আমরা এখানে সবাই মেচুর লোক, কেন কি বলবো আর? সেটাই তো আমার প্রশ্ন, তারা তো বাচ্চা না কেউ, আপনি এদেরকে কথা বলবেন। এই যে সমীরণ শাস্ত্রী, সকালে উনি এখন পর্যন্ত ভিডিও অন করেন নাই, উনি সকালে মেসেজ দিচ্ছেন ওনার কারেন্ট নাই, মোবাইল চার্জ দিতে পারে নাই, এর আগের সপ্তাহে উনার কে জানি মারা গেছিল, আজকে উনি আসছেন কিন্তু উনার ভিডিও এখন পর্যন্ত উনি অন করেন নাই। ইমন হালদার এখন পর্যন্ত ভিডিও অন করেন নাই, মুক্তি ঘোষ এখন পর্যন্ত ভিডিও অন করেন নাই, শিবু বিশ্বাস এখন পর্যন্ত ভিডিও অন করেন নাই। এটা করবেন এ- না, এ- দরকার নেই, আমাদের বলার ওই যে দরকার নেই। রাস্তায় আছি, গাড়িতে। কিন্তু স্যার, যদি হ্যাঁ একটা স্যার। সময় আমরা করতে পারতাম, যে আমরা যেটি করতে পারছি না, কারণ হচ্ছে এখন আমাদের ওনাদের দরকার, না হলে আমরা কাদের সামনে শিক্ষকতা করব? তো যখন ওনাদের আমাদের দরকার হবে, সেই পরিবেশ যদি কোনোদিন তৈরি করতে পারেন স্যার, সেদিন দেখবেন আপনার আর কাউকে বলা লাগবে তৈরি হবে স্যার, ওনারা তো এখন বুঝতেছে না, সে পরিবেশ তৈরি হবে, ওনারা এখন কথাগুলা নিচ্ছে না তো, যখন প্রয়োজন হবে তখন ওই স্যার আপনার চেম্বারে গিয়ে ডিস্টার্ব করবে। কয়েকটা ছবি যদি আমি এখন ছাড়ি তাইলে বুঝতে পারবেন যে আপনার চেম্বারে গিয়ে কারা আপনাকে খুঁচাইছে, এই আজীবন সার্টিফিকেট নেওয়ার জন্য আর একটু নিজের প্রচারের জন্য। আমার কাছে অনেক ডকুমেন্টস আছে আপনার চেম্বারে গিয়ে এই আপনার সাথে একটা ছবি ওঠার জন্য কি পরিমাণ প্রচেষ্টা চালানো হয়েছে, আর তাদেরকে আপনি নিজের হাতে প্রচারের সুযোগ করে দিচ্ছেন কিন্তু ওনারা সুযোগটা নিচ্ছে না। ওগুলো হলো রাজনৈতিক ছবি তুলবে, মানে স্যারকে পাশে রাখলে সে বিশেষ, মানে হ্যাঁ, বিশেষ জ্যোতিষী হয়ে গেল তো এর সাক্ষী নেয় আর কি। এই যে সমীরণ স্যার, শাস্ত্রী, আপনি বোধহয় আহ আপনি সকালে আপনার কারেন্ট ছিল না,
দেখেন আপনারা একটা প্রতিষ্ঠানে আছেন, আপনাদেরকে কিছু রুলস এন্ড রেগুলেশন মানতে হবে। যদি না মানতে পারেন আর স্পষ্ট বলে দিবেন যে আমি আপনাদের রুলস রেগুলেশন মানতে পারতেছি না, কিন্তু আপনারা যখন ভর্তি হয়েছেন তখন কিন্তু বলছেন যে আমরা সব মানবো, তাহলে এখন কেন মানবেন না? আমার প্রশ্নটা ওই জায়গায় থেমে যায় এসে। আপনি যখন ভর্তি হইলেন বললেন সব মানবো, আর এখন এসে আপনি মানতে পারতেছেন না, আপনার এই অসুবিধা, আপনার সেই সেই অসুবিধা। অসুবিধা একদিন দুদিন থাকতে পারে। দেখুন, না, নীতি আদর্শ করার সময় কিন্তু সবাইকে রাখা সম্ভব হয় না, কিন্তু প্রতিষ্ঠানের নীতি আদর্শ যদি যার যার ক্ষেত্রে মানার ইচ্ছা না থাকে, তাহলে আমরা এটি আগাতে পারবো না। এর একটা পোস্টার যদি কেউ 500 টাকার নিচে বানায় আনতে পারেন কোনো জায়গার থেকে, কোনো কম্পিউটার ম্যান দিয়ে, তাহলে কি বলবো জীবনে সেই দিনই আহ, তার সামনেই আমি 10 বার উঠবস স্যার করবো। এগুলো বন্ধ করেন স্যার। হ্যাঁ, 10 বার উঠবস করবো কান ধরে, যে 500 টাকার নিচে, 500 টাকার দাম নেই। কিন্তু আমরা সেটি বানিয়ে দিচ্ছি বিনা পয়সায়, যে আপনারা আপনাদের পরিস্থিতি বানায় নেন। আপনাদের কাছে বলেছি সেটা নাকি যে লাইভ মেম্বারদের এক্সট্রা চার্জ দেন, আমরা এইগুলো তৈরি করে দিই? না, আপনাদের মতামত নিয়েছি নাকি যে আমরা এগুলো তৈরি করব? আমরা বরং ছবি, সুন্দর ছবি নিয়ে কিভাবে সুন্দর করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। এটি আপনাদের জন্য করছি কিনা, একে অপরে পরিপূরক কিনা, এরকম কোনো প্রতিষ্ঠান করে কিনা, সেগুলো একটু বিবেচনায় আপনারা আনবেন। এটি হচ্ছে বিবেচনা। যা হোক, আমাদের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে, আমরা শিক্ষার দিকে যাই। স্যার এখানে জয়ন্ত স্যারের কাছে আমার প্রশ্ন আছে। এই আমি দু একজন লোক দেখেছি আয়ু রেখাটা এত সুন্দরভাবে, না জয়ন্ত স্যার বোধহয় কথা বলতেছেন। আচ্ছা জয়ন্ত স্যার ফ্রি হোক তারপরে বলি। আমি লোক লোক দেখেছি যে স্যার ওই আয়ু রেখাটা ওইরকম সুন্দর কার্ভ না, একটু ঢেউ খেলানো। এর ব্যাখ্যা কি? ঢেউ খেলানো কেন থাকবে? এইবার আমরা যত রকম আয়ুরেখা আছে আমরা নিয়ে আমরা একটু আলোচনা করি, করতে করতে দেখে নেন, তারপরে যে বলবেন যে স্যার আপনি যে গতিতে ছিলেন ওই গতিতে থাকার দরকার, কিন্তু সেই গতি থেকে আমরা বেরিয়ে আসছি, বেরিয়ে আসাটা ভুল হয়ে গেছে। দেখবেন, বলবেন, দেখেন কয়জনে ধরতে পারেন, দেখেন। একটু ঢেউ খেলানো রেখা স্যার। এই এই এটি তো আয়ুরেখা। জি তাহলে জি। এই যে আয়ুরেখাটি, আমাদের কথা হচ্ছে যে এই হ্যাঁ একটু একটু ঢেউ খেলানো, এর কারণ কি স্যার? একটু একটু ঢেউ খেলানো, এত না হলেও একটু কম বেশি ঢেউ খেলানো। তার মানে আমি কিন্তু আপনাদের একটি জিনিস শিখিয়েছি, যে একটি নদী কখনো সোজা বইবে না। জল একটি তরল পদার্থ, বা এটি সর্বদা উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়। প্রবাহিত হওয়ার সময় সেটি যখন বাধা পায়, বাধাপ্রাপ্ত হওয়ার কারণে নদীর গতিপথ ঘুরে ঘুরে বাঁকাকারে চলে যায়, বাঁকায় বাঁকায় চলে যায় কিছুর মতো। স্যার বোর্ডটা একটু সরানো যায় স্যার? আপনি ওই আয়ু রেখা যেখানে স্যার সেখানে আলো পড়ছে স্যার, আলো আলো স্যার দেখা যাচ্ছে না। আলো, 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 লাইট অফ করে দিই। এই, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ। তো যখন আমাদের এই এঁকে বেঁকে যখন যায়, তখন কিন্তু আমরা কি বলবো, যে আয়ুরেখা আঁকা বাঁকা মানে তোমার জীবনটা সহজ সরল ভাবে পার হবে না। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে সংগ্রাম করে যেতে হবে। অর্থাৎ সোজা পথে তুমি চলবা না, তুমি গাড়ি। জি স্যার। তোমাকে ডাক্তার যদি অ্যান্টিবায়োটিক দেয়, তুমি মনে করবে অ্যান্টিবায়োটিক খাবো না, আমি ওইটা খাবো। ব্যথার ওষুধ দিলে বলবা যে না আমার কিডনি প্রবলেম হয়ে যেতে পারে, আমি ব্যথার ওষুধ খাবো না, আমি আরেকটু সহ্য করবো, বা ওর সাবঅর্ডিনেট ওষুধ খাবো। তার মানে কি? যেমন আমরা এখানে যে শিক্ষার পদ্ধতি অনেকের ভালো লাগছে না, না লাগলে কি হবে? তাহলে কাদের ভালো লাগবে না? ওই যাদের এই আয়ুরেখায় ঢেউ খেলানো থাকবে, তারা মনে করবে যে এই পথ নয়, নদীর এপার বসি ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। যদি একমাত্র সাহিত্যই পড়া হয়, তাহলে দুনিয়ার এই জ্যোতিষও কিন্তু ওর ভিতর রয়ে গেছে, শুধু সাহিত্যের মধ্যে। অর্থাৎ প্রত্যেক সাহিত্যিকরা, সকালে ক্লাসে আমি যেমন বলেছিলাম, এটি শুক্র গবেষক। প্রত্যেক সাহিত্যিক যখন গান লেখে, মানে গীতিকার হয়, বা কবি সাহিত্যিকরা কবিতা লেখে, উপন্যাসিকরা উপন্যাস লেখে, নাট্যকাররা নাট্য লেখে, তখন যে বিষয়টি হয়, দেখেন মেসেজ দেওয়ার দরকার যে জুমে তাও কারেন্ট না থাকার কারণে ভিডিও অফ। আচ্ছা ঠিক আছে থাক, হ্যাঁ করেন না আপনাদের, আমরা এগুলো নিয়ে আর বলবো না, যাক। তো ঘটনা হচ্ছে, সেই যে গবেষণা যখন তৈরি করবেন, তখন কিন্তু উনি কারো সহযোগিতা নিচ্ছে না, প্রকৃতি উনাকে সহযোগিতা দিচ্ছে। যে কোনো কবি রাইট। সাহিত্যিক দেখবেন, ভাবুক, তারা একটা জায়গায় যে দাঁড়িয়ে বসে যে কোনো পরিবেশ দেখে একটি জিনিস তৈরি করে ফেলতে পারে। আরে আপনাদের এই মেসেজ দেয়া লাগবে না,
যে আপনারা কেন ভিডিও অন অফ অফ রেখেছেন এই মেসেজ দেওয়া লাগবে না, এটা স্ক্রিন মানে রেকর্ড হচ্ছে, স্ক্রিনে পরে যখনই আসছে ওইটা স্ক্রিনে ভিডিও যখন দেখবেন ওরকম কিন্তু হবে। দুই ধরনের রেকর্ড হচ্ছে, একটা স্ক্রিন আর একটা জুমের ভিতরে, দুই রেকর্ডিং দুই জায়গায় দিতে হয়। বর্তমানে কপিরাইট আইন খুব মারাত্মক, যে কারণে দুই ধরনের রেকর্ডিং করে তারপরে আপনাদের প্রচার করতে হয়। এখানে জুমে আপনাদের মেসেজ দেওয়ার দরকার নেই। থাক। তো এই যখন সে তার মতো তৈরি করে, এই তৈরির ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। কে বাধার সৃষ্টি করে? অর্থাৎ আয়ুরেখা চলতে বাধা সৃষ্টি করছে, মানে কেতু একটু ল্যান্ড বেশি নিয়ে নিয়েছে, তার জন্য এদিকে ঠেলে দিয়েছে। একদিন কিন্তু গল্প দিয়েছিলাম যে আমার গ্রামের বাড়ির দক্ষিণ পাশে যে বাড়িটি ছিল, তিনি হচ্ছে আমার বড় চাচা মানে জ্যাঠামশাই। উনি সবসময় জমির আল কি করতো, যখন বেড়া দেবে প্রত্যেক বছর কষা দিয়ে বেড়া দিত, মানে বাম্বু ইজ কাটিং কাটিং, একটু দিস করে ইজ এ ফর সরাইতো। ফিশিং, জিএলের কথা পুতিং পুতিং, বাদিং উইথ নারকেলের ছোটা, এই যেমন বেড়া। তো এটি এভাবে কষাটা পুঁততে হচ্ছে এইভাবে, মানে এইভাবে জি, নিয়ে পুঁতে দিত, পুঁতে দিয়ে এবার এইভাবে সোজা করে দিয়ে সোজা করতো। বেড়া দিত। আচ্ছা, তাহলে প্রত্যেক বছর 1 বিঘে করে কিন্তু আমাদের দিকে জমি নিয়ে নিত। হ্যাঁ, বাড়াই দিত, নিয়ে জি নিলে স্যার। কি হতো তাতে, মানে ওনার সীমানা একটু বর্ধিত হতো, আর আমাদের একটু জমি কমতো। কিন্তু দেওয়ার মালিক স্রষ্টা, আমি বলছি বিধাতা দিচ্ছে, বৃহস্পতি দিচ্ছে আয়ুকে, তার আয়ু বাঁচানোর জন্য। ওনার একজন ছেলে, সে হচ্ছে ব্রেন সমস্যা ছিল, সে অকালে মারা গেছে বিবাহের আগে। দুটি মেয়ে, একটি মেয়ে হচ্ছে এই মাত্র 6 মাস হয়নি, বিবাহ হয়নি, 6 মাস আগে, 6 মাসের মধ্যে আর কি, উনি আহ গন্ডগোল নিয়ে, মানে বাড়ির সীমানা রাস্তা নিয়ে গন্ডগোল করে থানায় যাচ্ছিলেন মামলা করতে। সেই মামলা করতে যাওয়ার পথে ভ্যান অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন, ভ্যানে গাড়িতে আঘাত খেয়ে। আর একজন মেয়ে বিবাহ দিয়েছিল, তার একজন বেবি ছিলেন, সেই বেবি নিয়ে এসে এখন ওই বাড়ি উনি আছেন, মানে ওনার বংশের আর কেউ নেই। তাহলে ওই যে জমি বাড়ানোর চেষ্টা করেছে, করে কি করেছে? তো কেতু শুক্রের জমি নেওয়ার চেষ্টা করছে, শুক্রের পাওয়ার বেশি না কেতুর পাওয়ার বেশি, এটি বুঝতে হবে। বা আল্লাহ তাল্লাহ কাকে বেশি দিয়েছে, বা স্রষ্টা কাকে বেশি দিয়েছে? কেতুকে দিয়েছে গুপ্ত শক্তি, কেতুকে দিয়েছে দৈব শক্তি, কেতুকে দিয়েছে আধ্যাত্মিক শক্তি। তাহলে কেতু নিচে সহ্য শুক্রের করতে হবে, কিন্তু শুক্র বাড়িয়ে নিয়েছো, এটি কেতু সহ্য করবে না। যার জন্য কেতুর শত্রু শুক্র, শুক্রের শত্রু কেতু না, শুক্রকে কেতু শত্রু মনে করে না। এইগুলো আপনাদের মনে গেঁথে দেওয়ার চেষ্টা করি সব সময়, যে রবির শত্রু শুক্র আর শনি, তারপরে হচ্ছে যেমন মঙ্গলের শত্রু একমাত্র বুধ, তারপরে ধরেন বুধের শত্রু চন্দ্র, চন্দ্রের কোনো শত্রু নেই, বৃহস্পতির শত্রু বুধ আর শুক্র, তারপরে হচ্ছে শুক্রের শত্রু হচ্ছে রবি আর চন্দ্র, তারপরে থাকলো শনি, শনির শত্রু রবি চন্দ্র মঙ্গল, কিন্তু রবি চন্দ্র মঙ্গলের শত্রু তো আর শনি না, শনি ও সরি শনি আর শুক্র রবি। চন্দ্রের শত্রুকে, চন্দ্রের কোনো শত্রু নেই, মঙ্গলের শত্রুকে ওই বুধ। তাহলে বিপরীত হয়ে যাচ্ছে না? আপনার সাথে আমার মোতালেব প্রধানের শত্রুতা, কিন্তু মোতালেব প্রধানের শত্রু হচ্ছে বৃষ্টিবালা। তাহলে বিষয়টা অন্যদিকে যাচ্ছে না? যখন রাহুর ক্ষেত্রে আসছি তখন রবি চন্দ্র মঙ্গল, আর কেতুর শত্রু আসছে শুক্র আর শনি। তাহলে কেতু শুক্রকে শত্রু মনে করে, শনিকে শত্রু মনে করে। এই জায়গাটি যখন মুখস্থ কিভাবে রাখবেন আপনারা? আপনারা বলেন মুখস্থ রাখার কৌশল কি? আরে মুখস্থ হচ্ছে কেতুর ক্ষেত্রে হাত দেবো আর আঙ্গুল দেবো যে শুক্র আর এই শনি, তাহলে এই দুটি হচ্ছে শত্রু। কেতুরা এখানে এক আঙ্গুল দেবো, এই 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 দুই আঙ্গুল দেবো, এই শত্রু। মনে রাখতে পারবো না কেন? আমি যখন শনির ক্ষেত্রে যাবো, শনির ক্ষেত্রে আঙ্গুল দেবো, আঙ্গুল দেওয়ার পরে একটা দেবো রবির পরে, আরেকটা দেবো চন্দ্রের পরে, আরেকটা দেবো মঙ্গলের পরে, এই এই তিনজন শত্রু। আমি যখন রাহুর ক্ষেত্রে যাবো, এক আঙ্গুল দেবো, দেওয়ার পরে রবির পরে দেবো, রবি চন্দ্র মঙ্গল, এই চন্দ্র আর একটা মঙ্গলে দেবো। এভাবে দিয়ে আমি কয়েকবার চর্চা করলে আমার এই মুখস্থ থাকবে না? এটা কি এমন থাকবে। জিনিস? কিন্তু এটি আপনাদের, এটা এইভাবে ভেঙে তো জীবনে আমি দেইনি, মনে করিনি যে এইভাবে ভেঙে দিতে হবে। কিন্তু মুখস্থ রাখার কৌশলটা হচ্ছে এই, এর বাইরে না। ওই আপনি হাত না দেওয়া পর্যন্ত আপনার ব্রেনে যাবে না, ওটা তো সহজ না। হুম, তাহলে দৈব একটু নিয়েছে, মানে দৈব আপনাকে যখন পীড়া দেয়, তখন শুক্রের রক্ষা করার ক্ষমতা নেই, কারণ কেতুর শত্রু কিন্তু শুক্র। আর শুক্র মনে করছে যে ও তো আমার বড়, তাহলে গ্রহের মধ্যে বড় ভাই কে ছোট ভাই কে, এগুলো বুঝতে হবে না? কে সবার ছোট আর কে সবার বড়? হুম, তাহলে শুক্র মনে করবে যে উনি বড়, অর্থাৎ উনি ঝুট ঝামেলা করবে, শরীর দুর্বল করবে, জীবনে চলার পথ বদলে দেবে, এটা মেনে নিতে হবে।
কিন্তু কিন্তু বৃহস্পতি স্যার বললে মানছে না। শুক্র তখন শুক্র বৃহস্পতি সই করে দিচ্ছে তোমার আয়ু এই পর্যন্ত শেষ, উনি আর কোনো সুযোগ দিচ্ছে না। শনি কি করছে, শনি আয়ু রেখার উপর ইফেক্ট ফেলছে না, তখন ফেলছে না, যখন ফেলছে কি করছে, যার জন্য শনি মারক লক্ষণ আক্রান্ত হলে মারক হয়। তো এই যে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি মানে ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে পামিস্ট্রি শিকার পদ্ধতি কি, ওই যে শনি মারক হয় না, যখনই আমরা দেখবো আয়ু রেখা বিচার করবো, প্রথমেই বলেছি আমরা লগ্ন দেখবো, 6 নাম্বার ঘর দেখবো, 8 নাম্বার ঘর দেখবো, আর 12 নাম্বার ঘর দেখবো। এই কয়টা হচ্ছে দোষ স্থান মানে খারাপ স্থান। তাহলে খারাপ যা কিছু ঘটবে সেটি আয়ুর উপরে, জীবনের উপরে এসে পড়বে। আমি একজনকে একটা চড় মারবো, আর সেও আমাকে একটা চড় মারবে, তা আমার এটা শরীরের পরে পড়বে না, ওনারও শরীরের উপরে পড়বে। তাহলে মুখোমুখি কে চড় মারামারি করবে আর কখন করবে না। তাহলে আয়ু রেখা বাঁকা থাকলে আমরা বলবো জীবনের গতি এদিক ওদিক হবে। তাহলে বাঁকাটা কোন দিকে, যদি আমরা বলি এইবার বৃহস্পতির ক্ষেত্র জায়গা বেশি নিয়েছে, বলবে যে, তখন বলতে হবে যে দেখুন এইখানে আয়ু রেখাটা যে জায়গায় থাকার কথা তার থেকে রাহুর দিকে বেশি ঢুকে গেছে, মানে বৃহস্পতি দেবগুরুর প্রভাবটা আপনার উপর বেশি। প্রভাব থাকার জন্য আপনি এই জীবনের মানে 30 বছর পর্যন্ত আপনার জীবনের যে ঘাত প্রতিঘাত যতটা হওয়ার কথা, বৃহস্পতি চেপে দিয়ে আপনার মানে রাগ যে ক্রোধ, রাহুর যে রাগ, তেজস্বিতা, তেজ গাম্ভীর্যতা, রাহুর যে কমিয়ে দিয়েছে। কুমন্ত্রণা, রাহুর যে কুগ্রাস, এগুলো কমিয়ে দিয়েছে, যার জন্য আপনি ইসলে পাকা কম হয়েছে, হুম। পাগল ছাগল বদমাইশ কম হয়েছে। এইবার যখন কেতুর ক্ষেত্রে এসে ঢেউ খেলে শুক্রের দিকে নিয়ে যাবে, তখন বলা যাবে যে স্রষ্টা আপনাকে বাঁচিয়েছে, উনি একটু ঠেলে দিলেও আপনাকে কিন্তু একদিকে বাঁচিয়েছে। মানে আপনি একটা উম বেজায় মানুষ হয়ে যাচ্ছিলেন, কোনো কিছু কেয়ার করতেছিলেন না, বিশাল হুম। একজন মোটা মানুষ হয়েছিলেন। যেমন আমাদের এই খুলনায় রানা, রানা কি যেন রানা, আমরা রানা মোটা বলতাম। ওনাকে কেউ রিক্সায় তুলতো না, সুব্রত বাবু মনে হয় চিনতে পারেন, কেউ এই রানা বেশি মোটা। বাবুকে কেউ তুলতো হ্যাঁ না। স্যার, চিনি স্যার। হ্যাঁ, আমিও চিনতাম স্যার। চিনি। চেনেন না, এখন চেনেন না। এই স্যার মারা গেছে কমার্স তো স্যার। মারা পাইনিয়ার গেছে রানা। কলেজ। হ্যাঁ, স্যার রানা মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ, এই এখন আর চেনেন না, মারা গেছে প্রায় 10 বছর আগে। হ্যাঁ স্যার। তো এই ছেলেটার বয়স কত, 25 বছর বা 30 বছরও মনে হয় হয়নি, 25-30-এর মধ্যে মারা গেছে। কিন্তু তাকে কোনো রিক্সায় তুলতো না, এত মোটা। তার যেতে গেলে হেঁটে যেতে হতো, অথবা রিক্সা, 5টা রিক্সা বলার পরে একটা রিক্সায় নিত, অথবা ভ্যানে করে যেতে হতো, ভ্যানের সামনের দিকে বসতে পারতো না, আর পিছনে বসলে তো ভ্যান উল্টে যাবে, কি করবে, ওনার যাতায়াতের খুব কষ্ট। বাসের সিটে যদি হাতল সিট থাকতো, তাহলে মাঝখানের হাতল, বাসের টিকিট কাটার ক্ষেত্রে মাঝখানের হাতল যদি না তোলা যায়, তাহলে উনি ওই বাসের সিটে বসতে পারবে না, ওই বিজনেস ক্লাসেও কাজ হবে না, ওই সিটিও হবে না, বাবা। এত মোটা। তো এই যে স্বাস্থ্য সচেতনতা, তখন কেতু আপনাকে বলছে শুক্র হচ্ছে শত্রু, যে সে চাপ দিয়ে, বাধা দিয়ে, বিপত্তি দিয়ে আপনাকে সিলিং করতে সহযোগিতা করবে বা নীতির দিকে ঠিক রাখতে। সময় মতো আহার, সময় মতো বিহার, সময় মতো ঘুম। যেমন সকালে আমি বলেছি 18 ঘন্টা কিন্তু নিয়মিত ঘুমাই, আজকেও আমি 1 ঘন্টা ঘুমিয়েছি। আমি বলছি যে ওই সময় আমার আমার ওই আগামীকালকে রেজাল্ট, সেই সার্টিফিকেট দিতে আসবে, তো দিতে আসলে আমি বলছি গেট এমন ভাবে নাড়াবা যাতে আমি ঘুম ভেঙে উঠে যাই।